আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং টু এভরিওয়ান। আমি ফকির তাজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং হেড ইনচার্জ স্কুল অফ বিজনেস, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। আমি আমাদের এখন যারা ভিউ করছেন এই ওয়েবিনারটা, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ওয়েবিনারের মূল বিষয়বস্তু হচ্ছে চ্যালেঞ্জেস ফর ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপমেন্ট ডিউরিং অ্যান্ড আফটার কোভিড-19 প্যান্ডেমিক। এখানে আমরা মূলত ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপমেন্টের যেই বিভিন্ন রকমের ডাইনামিক্স গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাশন আমরা করব। পাশাপাশি আমাদের এই পর্যায়ে এই এই প্রবলেমগুলো ফেস করা বা চ্যালেঞ্জেস গুলো ফেস করার পরে কিভাবে জব সিকাররা, বিশেষ করে বিজনেস গ্রাজুয়েটরা কিভাবে তাদের নিজেদেরকে আরো স্কিলফুল করবে সেইটারও একটা ডিসকাশন আমরা রাখবো রিলেটেড ওয়েতে। তো আমাদের আজকের এই ওয়েবিনারে আমরা আমাদের পাশে পেয়েছি আমাদের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর স্যার, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম এ ওয়াদুদ মন্ডল স্যারকে। স্যার আমাদের সাথে এই ওয়েবিনারের চিফ গেস্ট হিসেবে উপস্থিত আছেন। স্যার, আপনাকে আমাদের ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। আপনার মূল্যবান থ্যাংক সময় ইউ। পর আমি আমি আমাদের বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধেয় প্রভিসি স্যার ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ দিলদার হোসেন স্যারকে আমার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। স্যার আমাদের সাথে জয়েন করেছেন অতিথি হিসেবে। তো স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ। এরপর আমি আমাদের আজকে এই ওয়েবিনারের যে কিনোট স্পিকার আছেন দুজন, খুবই রিসোর্সফুল দুজন পার্সনকে আমরা আমাদের এই ওয়েবিনারে নিয়ে আসতে পেরেছি। যেহেতু ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে আমাদের এই ওয়েবিনারটা, সেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ গুলজার নবী স্যার আমাদের সাথে আজকে জয়েন করেছেন। উনি প্রায় 25 বছরেরও বেশি সময় যাবৎ বাংলাদেশ ব্যাংকে কাজ করছেন রিসার্চ ডিভিশন। তো ওনার কাছ থেকে আমরা আজকে অনেক বেশি অনেক মূল্যবান তথ্য পাবো, যেটা আমাদের ভবিষ্যতে পথ পথ সাজানোর জন্য এবং জব মার্কেটকে আরো প্রিপেয়ার করার জন্য আমাদের কাজে লাগবে। তো স্যারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সময় শেয়ার করার জন্য আমাদের সাথে। এরপরে আমাদের সাথে আছেন নুরুল ভাই স্যার। উনি সিড ভেঞ্চার ক্যাপিটাল ম্যানেজমেন্ট মাল্টিন্যাশনাল ফার্ম, ওখানে আছেন। ওনারও এই ক্যাপিটাল মার্কেট এবং ইনভেস্টমেন্ট রিলেটেড যে ফাইন্যান্স আছে বাংলাদেশ ফাইন্যান্স মার্কেটে, এখানে 10 বছরের বেশি সময় যাবত কাজ করছেন এবং উনি যথেষ্ট রিসোর্সফুল মানুষ। স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ। এছাড়াও আমাদের প্যানেল ডিসকাশনের জন্য আমাদের সাথে আমার কলিগরা থাকবেন। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সাথে আপনাদের। আমাদের সাথে থাকছেন মোহাম্মদ আনিসুল ইসলাম সজীব স্যার। উনি এমবিএ প্রোগ্রামের কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অফ সাউথ। এছাড়াও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। জি এরপরে স্যার, আপনাকে ধন্যবাদ। এরপরে থাকছেন সালেহীন চৌধুরী স্যার। উনি মার্কেটিং প্রফেশনাল, পাশাপাশি আমাদের বিজনেস স্কুলের ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মার্কেটিং এর ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছেন। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এরপরে এইচআর ডিসিপ্লিনে আমাদের সাথে আছেন আমাদের একজন ফ্যাকাল্টি মেম্বার নাজমুল ইভা ম্যাডাম। উনি এইচআর আমাদের পার্ট আমাদের স্কুলে পড়িয়েছেন আমাদের স্টুডেন্টদেরকে। তো ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, এখন মূল আলোচনায় যাওয়ার আগে আমি আমাদের বিজনেস স্কুল সম্পর্কে একটু কথা বলতে চাই। ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়া ইউনিভার্সিটি শুরুর সময় থেকেই এই ডিপার্টমেন্টে রান করছে। বর্তমানে আমাদের এখানে চারটা প্রোগ্রাম রান করতেছে। এমবিএ এর তিনটা ভ্যারিয়েন্ট আছে, এমবিএ ডিরেক্ট, এমবিএ এক্সিকিউটিভ এবং এমবিএ রেগুলার। এর পাশাপাশি আছে আপনার
বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা লঞ্চ করছি। বিজনেস গ্রাজুয়েশনে, পোস্ট গ্রাজুয়েশনে আমাদের এই 3টা প্রোগ্রাম, এমবিএ রেগুলার, এমবিএ ডিরেক্ট এবং এমবিএ এমবিএম প্রোগ্রামটা। এর পাশাপাশি আছে হচ্ছে আপনার আমাদের আন্ডার গ্রাজুয়েট আছে বিবিএ প্রোগ্রাম। বিবিএ প্রোগ্রামে আমরা ফাইন্যান্স, মার্কেটিং এবং হচ্ছে এইচআর এর মেজরে প্রোগ্রামে মেজর করতে পারছে আমাদের স্টুডেন্টরা। এইখানে আমাদের প্রধান যে সুবিধাটা পেতে পারে বা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের এখন যে অফারটা চলছে শুধুমাত্র এই সেমিস্টারের জন্য, সেই অফার অনুযায়ী মাত্র 4 থেকে 4,500 টাকায় আমাদের স্টুডেন্টরা যারা অ্যাডমিশন নেবে মান্থলি 4,500 টাকার মধ্যে তারা তাদের প্রোগ্রামটা কমপ্লিট করতে পারছে, যেটা একটা বড় সুযোগ। এর পাশাপাশি আমরা আগে যে সুযোগ সুবিধাগুলো তাদের দিতে পারতাম সেগুলো দিয়ে যাচ্ছি। সেটা একটা বড় অ্যাডভান্টেজ হিসেবে আমি বলবো আমাদের আমরা দিতে পারছি। তো এবার আমরা আমাদের মূল প্রোগ্রামে মানে শুরু করতে যাচ্ছি, যে ডিসকাশন গুলো আমরা যে জন্য আমরা আজকে আয়োজন করলাম। আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটে বড় একটা বড় একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে বড় একটা অংশ জুড়ে আছে ব্যাংকস এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা। তো এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ব্যাংকগুলা নিয়ে কাজ করে বা ওইগুলি রেগুলেট করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংকের একজন খুব রিসোর্সফুল পার্সন আমাদের সাথে আজকে আছেন কিনোট স্পিকার হিসেবে। তো আমরা গুলজার নবী স্যারকে পেয়েছি। তো স্যারকে আমি অনুরোধ করব যে বাংলাদেশের এই যে কারেন্টলি এই কোভিড-19 এর সমস্যাগুলো আমরা ফেস করছি এবং পরবর্তীতে আপনার কোভিড-19 এর পরে যে পরিবেশটা তৈরি হতে পারে ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপমেন্টের জন্য, সেই সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য। ধন্যবাদ স্যার, আমি আপনাকে ফ্লোর দিচ্ছি। স্যার আপনাকে আনমিউট করতে হবে, আপনাকে আনমিউট করতে হবে ফোনটা, মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। হ্যাঁ, এখন আমাকে শোনা যাচ্ছে? এখন আপনি শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আনমিউট আপনার ইয়েটা আনমিউট করতে হবে স্যার, আনমিউট করা হয়নি মাইক্রোফোনেরও। হ্যাঁ, এখন কথা বলেন স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি স্যার, জি বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বাংলাদেশের ফিনান্সিয়াল সিস্টেমটা আমি একটু বলি যে বাংলাদেশের ফিনান্সিয়াল সিস্টেমটা মূলত ব্যাংক নির্ভর। আমাদের পুরা মার্কেটই আসলে ব্যাংকের প্রাধান্য। এরপর আছে আমাদের ক্যাপিটাল মার্কেট, তারপরে ইন্স্যুরেন্স মার্কেট, তারপরে মাইক্রো ফাইন্যান্স, তারপর নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এবং ইদানিং আমাদের ভেঞ্চার ক্যাপিটালও কিছু আসছে, সম্ভবত 8টা বা 10টা এরকম হবে ভেঞ্চার ক্যাপিটাল। তবে মূলত আমাদের ব্যাংক নির্ভর। আমাদের যেহেতু ক্যাপিটাল মার্কেট দুর্বল, এই জন্য আমাদের অর্থনীতিতে ফিনান্সিং এর ক্ষেত্রে, বিশেষ করে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে ফিনান্সিং ক্ষেত্রে, ইভেন সরকারি ফিনান্সিং ক্ষেত্রেও ব্যাংকই লিড ভূমিকা পালন করে। তা আমাদের ব্যাংকিং সেক্টরের মূলত অ্যাসেট যদি ধরি, এটা প্রায় $150 বিলিয়ন ইউএস ডলার, এবং এটা জিডিপির প্রায় 60% উপরে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের ব্যাংকিং সেক্টরের অবদান আমাদের অর্থনীতিতে অত্যন্ত অপরিসীম। এটা কয়েকভাবে আমরা দেখতে পারি। প্রথমত যদি আমরা ডিপোজিট দেখি, আমাদের যে ডিপোজিট, হিউজ পরিমাণ ডিপোজিট আমরা থ্রু ব্যাংকিং সেক্টর আসে, অ্যাট দ্য সেম টাইম আমরা এই ডিপোজিটগুলো আবার বিনিয়োগ করি। তারপরে আমাদের যে ব্যবসা বাণিজ্য যে ফাইন্যান্সিং বলি, ইন্টারন্যাশনাল ফিনান্সিং করি, তারপরে মানি মার্কেট অপারেশন, এই সমস্ত ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের অনেক অবদান বা গুরুত্ব অনেক বেশি। কিন্তু এই ইদানিং যে কোভিড, যে মার্চের পরে যে কোভিডের যে আক্রমণ, এর ফলে অন্যান্য খাতের মতো ব্যাংকিং সেক্টরও এখানে নানাবিধ মানে স্ট্রেস সৃষ্টি হয়েছে। তার স্ট্রেসগুলি কিভাবে আসছে? প্রথমত ডিপোজিট স্লো হয়ে গেছে, ডিপোজিট কালেকশন। এরপরে যেটা হয়ে গেল যে ইনভেস্টমেন্ট প্রায় স্লো হয়ে গেছে, বিনিয়োগ কমে গেছে। এরপরে আরেকটা হলো যে যারা এমপ্লয়মেন্ট আছে, এমপ্লয়মেন্ট বা কর্মচারী বা স্টাফ আছেন, এদের উপরে অনেক চাপ, অনেকে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। এরপরও ব্যাংকাররা বলা যায় কখনোই ব্যাংক বন্ধ ছিল না, ছুটির দিন ব্যতীত সবসময় খোলা ছিল, এবং এরা জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত সাহসের সহিত এদের দায়িত্ব পালন করেছে। এই জন্য এদেরকে আমি মোবারক জানাই। আসলে ব্যাংকাররা এসে লিড ফ্রম দ্য ফ্রন্ট, আসলে এরা আসলে ফ্রন্ট ওয়ার্কার। কারণ
আপনি যদি চিন্তা করেন যে 7 দিন যদি ব্যাংক বন্ধ থাকে বা 10 দিন যদি ব্যাংক বন্ধ থাকে, তাহলে কিন্তু এটা বিরাট ইম্প্যাক্ট পড়ে। হোয়ারাস অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানই হোক, যদি 10 দিন বা 1 মাস বন্ধ থাকে, ইম্প্যাক্ট কিন্তু কম। যদি ব্যাংক যদি 7 দিন বা 10 দিন বন্ধ থাকে, এটা ইম্প্যাক্ট তো সাংঘাতিক, ইন্টারনালি এবং এক্সটার্নালি। এই জন্য সারা দুনিয়ায় ব্যাংকিং সেক্টরের উপরে, ফিনান্স সেক্টরের উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশেও তাই। আমাদের ব্যাংকিং সেক্টর অনেক গুরুত্বপূর্ণ পালন করে থাকে। কিন্তু এই কোভিড আসার পরে যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট, ডিপোজিট এর উপরে নেগেটিভ প্রভাব পড়েছে। তবে মাশাআল্লাহ আমাদের মে এবং জুন মাসে ডিপোজিট বৃদ্ধি পেয়েছে, এবং এর মূল কারণ হলো যে আমাদের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। রেমিটেন্স আমরা যদিও মার্চ এপ্রিলে ফল করেছে, কিন্তু আমার পরবর্তী দেখা গেলো রেমিটেন্স অনেক বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হলো যে দেশে যখন ক্রাইসিস দেখা দেয়, আমরা আমাদের গবেষণাও আছে, তখন রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ যদি কোনো সংকট দেখা দেয়, তখন যারা বিদেশে কর্মরত তারা ফ্যামিলির জন্য বেশি পরিমাণ রেমিটেন্স প্রেরণ করে। আর একটা কারণ হলো বিদেশে অনেকের চাকরি নাই, যারা রেমিটার্স, তারা এখন দেশে আসার জন্য চেষ্টা করছেন এবং তারা তাদের সেভিংস গুলো এখন পাঠিয়ে দিচ্ছেন, এর ফলেও রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। আমার ব্যক্তিগত অভিমত হলো যে আমাদের আরো 2-3 মাস সমস্যা থাকবে, এবং নভেম্বর ডিসেম্বরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এর বড় কারণ হইলো যে আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের এপ্রিল মেতে আমাদের সমস্যা ছিল, কিন্তু এরপরে কিন্তু আমার গার্মেন্টস সেক্টর মোটামুটি আবার ট্র্যাকে চলে আসছে। আমাদের 100% না হলেও প্রায় 70% আমরা কিন্তু প্রোডাক্টিভিটি চলে আসতে পারছি গার্মেন্টস সেক্টর। আর আমাদের যে এগ্রিকালচার সেক্টর, এখানে কিন্তু আমাদের মোটামুটি স্টেবিলিটি আছে, যদি এখন বন্যা চলছে, তারপরও কিন্তু আমাদের ফুড সিকিউরিটি আছে। আরেকটা হলো আমাদের আশার হলো যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু অত্যন্ত ভালো। আমাদের প্রায় এখন $70 বিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ প্রায় 8 মাসের আমাদের কিন্তু ইম্পোর্ট ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে। অর্থাৎ আমাদের এই একটা বিরাট একটা শক্তির উৎস। আসলে একটা দেশের মোট অর্থনীতির 2টা শক্তি, একটা হলো ফুড রিজার্ভ। আপনার যদি ফুড রিজার্ভ ভালো থাকে আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ অনেক সমস্যায় কিন্তু দূর করা যায়। এই 2টা রিজার্ভ যদি খারাপ হয়ে যায়, আমরা যতই পলিসি নেই, আমাদের কিন্তু অর্থনীতি স্বাভাবিক গতি বজায় রাখা কিন্তু অত্যন্ত কঠিন। এবং অনেক ব্যাংকের অবস্থা কিছুটা সঙ্গীন, যেহেতু রিকভারি না থাকার কারণে অনেক ব্যাংকের লিকুইডিটি সমস্যা হচ্ছে। কিন্তু এই সমস্যা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, যেটা অক্টোবর নভেম্বর পর্যন্ত চলবে। এরপর জানুয়ারি থেকে আমাদের ইনশাল্লাহ যদি কোভিড আর দীর্ঘস্থায়ী না হয়, বন্যা আরো দীর্ঘস্থায়ী না হয়, আমাদের ইনশাল্লাহ আগামী বছর শুরু থেকে আমাদের অর্থনীতি 100% না হলেও 70-80% টু দা নর্মালসি চলে আসবে। কিন্তু আমাদেরকে এই লকডাউন পিরিয়ডটা কমায় নিয়ে আসতে হবে, বিশেষ করে রোস্টারিং। কারণ আমাদের এখন অফিসগুলো বা ব্যাংক, অন্যান্য আমাদের সিকিউরিটি মানে সোশ্যাল মেজার বজায় রেখে, ফিজিক্যাল মেজার বা মেডিকেল মেজার বজায় রেখে আমাদের অফিসগুলো মোটামুটি এখন চালু রাখতে হবে, সব ধরনের অফিস। এর ফলে আমাদের অর্থনীতি চাঙ্গা হয়ে মানে স্বাভাবিক গতিতে চলে আসবে। আর এখানে আরেকটা কথা হলো যে আমাদের ব্যাংকিং সেক্টরের কিন্তু কাজ মূলত লেন্ডিং, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাংকিং সেক্টর কিন্তু স্পেন্ডিং করে না, স্পেন্ডিং করে গভর্নমেন্ট সেক্টর। মাশাআল্লাহ আমাদের অনেকগুলো স্টিমুলাস প্যাকেজ নেওয়া হয়েছে, এবং ব্যাংকে সরকার অনেকগুলো প্যাকেজ হাতে নিয়েছে। এগুলি যদি সঠিক মতো যারা বেনিফিশিয়ারি তাদের কাছে পৌঁছানো যায়, তা আমার মনে হয় যে অর্থনীতি আমাদের স্বাভাবিক গতি চলে আসবে। আরেকটা হলো যে আমাদের অর্থনীতির একটা বড় হলো যে আমাদের একটা ব্যাংকিং সেক্টরে ইসলামী ইকোনমি, ইসলামিক ব্যাংকিং একটা গুরুত্বপূর্ণ পার্ট, এর মানে 25%। এখন ইসলামী ব্যাংকিং এর একটা বৈশিষ্ট্য হলো যেটা কিছু টুলস আছে, যেমন সোশ্যাল ওয়েলফেয়ার, যেমন জাকাত, সাদাকা বা অন্যান্য ডোনেশন, এগুলোর কিন্তু এখন গুরুত্ব অনুভূত হচ্ছে। অর্থাৎ আমরা যদি কনভেনশনের পাশাপাশি ইসলামী ব্যাংকিং এই সোশ্যাল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করতে পারি, তাহলে আমরা যারা এখন অসহায় আছেন বা বিপদগ্রস্ত আছেন, তাদের কিন্তু আমরা সহায়তা করতে পারি। অর্থাৎ এটা যেমন জাকাত আমাদের, আমার হিসেব করে দেখেছি যে আমাদের প্রায় 70,000 কোটি টাকা জাকাত অ্যানুয়ালি কালেকশন করা সম্ভব, কিন্তু এটা খুবই কম। যদি আমরা এই জাকাতটা ঠিক মতো কালেকশন করতে পারি, তাহলে আমরা এখানে যেমন আমরা দুস্থদের সাহায্য করতে পারি। ইভেন আমরা এডুকেশন সেক্টরে, যেমন আমাদের এই যে প্রাইভেট ইউনিভার্সিটির অবস্থা এখন বেশ নাজুক, আমরা যদি জাকাত ফান্ড থাকতো, তাহলে আমরা ছাত্রদেরকে জাকাত ফান্ড থেকে আমরা ফাইন্যান্স করতে পারতাম। কিন্তু
এই জাকাত ফান্ড না থাকার কারণে আমরা কিন্তু এখানে ছাত্রদের বেশি সহযোগিতা পাচ্ছি না। যাই হোক, আমি বলবো যে আমরা ব্যাংকিং সেক্টরের মধ্যে, যেহেতু ব্যাংকিং সেক্টর একটা ড্রাইভার বলা হয় ইকোনমি, এখন আমাদের কিছুটা স্ট্রেস আছে, কিন্তু আমি আশা করি আমাদের যদি করোনা দীর্ঘস্থায়ী না হয়, বন্যা যদি আরো দীর্ঘস্থায়ী না হয়, তাহলে আগে দুই তিন মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ মোটামুটি নর্মালসি চলে আসবো। আমাদের বিনিয়োগ বৃদ্ধি পাবে, ডিপোজিট বৃদ্ধি পাবে, রেমিটেন্স আসবে, লোকাল ট্রেড এবং ফরেন ট্রেড দুটাই তার স্বাভাবিক গতি পাবে। এবং আমি আশা করি যে ইউনিভার্সিটিগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইনশাল্লাহ 2-3 মাস পরে আমরা ধীরে ধীরে খুলতে পারবো। বিশেষত কলেজ এবং ইউনিভার্সিটি আগে খুলতে পারবো, বাচ্চাদেরটা হয়তো পরে খোলা যাবে। তা আমি মোটামুটি আমার বক্তব্য এটাই, এই পর্যন্ত আমি রাখছি আর কি। ধন্যবাদ। ধন্যবাদ গুলজার স্যারকে। স্যার যেটা আমি যদি একটু সামারি করে বলি, মূলত বাংলাদেশ আমরা আলহামদুলিল্লাহ সবার ফুড রিজার্ভটা যথেষ্ট ভালো আছে। পাশাপাশি আমাদের ফরেন ফরেন রিজার্ভের অবস্থাও ভালো এখন। তো সেটা যদি আমরা ধরে রাখি তাহলে হয়তো কোভিড-19 এর পরবর্তী সময়টা, যেটা স্যার বললেন যে 2 থেকে 3 মাস পরে আমরা হয়তো আবার রিকভারি স্টেজে চলে যাব, আমাদের সেই সময়টা হয়তো করোনার যেই প্রবলেমটা আমরা এখন ফেস করেছি, আমাদের সব ইকোনমিক ইন্ডিকেটরস গুলো ডাউনওয়ার্ড হয়ে গিয়েছে, সেটা আমরা রিকভারি করতে পারবো। তো ধন্যবাদ স্যারকে। আমরা আবার আবার যদি সময় পাই আমরা আবার ব্যাক করবো স্যারের কাছে। এই পর্যায়ে আমি ফাইন্যান্সিয়াল মার্কেটের একটা বড় অংশ ছিল ব্যাংকিং সাইডটা, এবার আমরা নন ব্যাংকিং বলতে বা ক্যাপিটাল মার্কেট রিলেটেড কিছু ডিসকাশন আমরা করতে যাচ্ছি, বা সেইখানটায় আমাদের ডিসকাশনটা নিয়ে যেতে চাচ্ছি। এই পর্যায়ে আমাদের দ্বিতীয় কি নোট স্পিকার নুরুল হাই স্যারকে আমি একটু অনুরোধ করব যে ক্যাপিটাল মার্কেট এবং ইনভেস্টমেন্ট যে ফিল্ডটা আছে, সেই ফিল্ডের যে এখন কারেন্ট যে অবস্থাটা কোভিড-19 এর সময়টাতে, সেটা কিরকম, এবং সেই সময়টা যখন শেষ হয়ে যাবে আল্লাহর মেহেরবানিতে এক সময়, তখন আসলে সেই ইন্ডাস্ট্রিটা কোন পর্যায়ে যেতে পারে, এবং সেখানে বিজনেস গ্রাজুয়েট বা অন্য যেসব ডিসিপ্লিন থেকে এই ইন্ডাস্ট্রিতে জব করতে আসেন যারা বা করবেন বা যারা করছেন, তারা কিভাবে নিজেদের স্কিল লেভেলটা বাড়িয়ে রাখতে পারে ভবিষ্যতের সময়ে নিজেদের কম্পিটেন্সে আরো বাড়ানোর জন্য। সেই ব্যাপারে আমি একটু কথা শুনতে চাচ্ছি নুরুল হাই স্যারের কাছে। স্যার, আপনার কাছে বলুন। আহ, ধন্যবাদ আপনাকে। আমি আশা করছি যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন। সো ক্যাপিটাল মার্কেটে, যেহেতু এটা কোভিড এবং পোস্ট কোভিড নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, সো একটু কম্পারেটিভলি আমি বলতে চাই যে আমাদের এইবারের যে ক্রাইসিসটা, দ্য ক্রাইসিস উই আর ফেসিং, দিস ক্রাইসিস ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য আর্লিয়ার ক্রাইসিস। মানে যেটা আমরা হয়তো 2007-এ দেখেছি, এইটা অথবা 1997-এ দেখেছি। So this crisis is more exogenous, এবং you can say this is God-made crisis, not man-made crisis. So এই ক্রাইসিসটা যেটা এটার অ্যানাটমি বা ডিকোড করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে নট অনলি বাংলাদেশ, দ্য হোল ওয়ার্ল্ড, মোস্ট অফ দ্য কান্ট্রিজ অ্যাফেক্টেড বাই দিস কাইন্ড অফ ক্রাইসিস, যেটা আমরা কোভিড-19 বলছি। সো ক্যাপিটাল মার্কেটের একটা বড় জায়গা হচ্ছে স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ, তারপরে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ, এবং অ্যাসোসিয়েটেড আরো অনেকে আছেন। এনাদের সাথে রেগুলেটর আছে, দেন আমাদের মাঝে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত স্যার আছেন। সো অনেকগুলো স্টেক হোল্ডার নিয়ে কিন্তু এই ক্যাপিটাল মার্কেটটা অপারেট হয়। সো একটা কম্পারিজন যদি আপনি দেখেন যে কোভিড এর পরে বা কোভিড এর সময়কার সিচুয়েশনটাতে বাইরের দেশগুলোতে কি হয়েছে আর বাংলাদেশে আমাদের সিচুয়েশনটা কি হয়েছে। সো মোস্ট অফ দ্য সাউথ এশিয়ান কান্ট্রি বলেন, অথবা ওয়েস্টে আপনি ইউএস বা ইউরোপ ইউরোপ বলেন, অথবা আপনি অন্যান্য কান্ট্রিজের কথা বলেন, সবাই কিন্তু এফেক্টেড হয়েছিল। সো এফেক্টেড হওয়ার পরে মার্কেটের লিকুইডিটি টার্নওভার একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল, মানুষের কনফিডেন্স একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল যে ওনারা কিভাবে ক্যাপিটাল বিনিয়োগ করবেন, বা কিভাবে ওনারা লং টার্ম একটা রিজার্ভ বা একটা ওনারা কিভাবে আগিয়ে যাবেন। সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা কনফিউশনের জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে কিছুটা খরচ বা কস্ট সেভ করার জন্য মানুষ কিন্তু কশাস হয়ে গিয়েছিল। সো ওইটার একটা ইন্ডিকেশন আপনারা হয়তো দেখছেন যে ক্যাপিটাল মার্কেট অন্য দেশে কিন্তু অলরেডি ঠিক হয়, মানে একটা রিকভারি স্টেজে চলে আসছে। সো বাংলাদেশে যে ক্যাপিটাল মার্কেট আছে, আমাদের সবারই এক্সপেকটেশন যে যেহেতু এটা একটা টাইম ড্রিভেন ইস্যু, ইটস এ ফাংশন অফ টাইম,
অ্যান্ড অলসো এখানে কিছু এক্সোজেনাস ফ্যাক্টরও কাজ করছে। সো এইটা কিছুটা সময় হয়তো আমাদেরকে নিতে হবে, বাট অবভিয়াসলি অন্যান্য কান্ট্রিতে যেহেতু জিনিসগুলা আস্তে আস্তে রিকভার দিকে চলে এসেছে, আমরাও আশা করতেছি যে আমাদের ক্যাপিটাল মার্কেট উইল মুভ ইনটু দ্য রাইট ডিরেকশন। সো এখানে ইনভেস্টরদের কনফিডেন্স, দেন যারা স্টেক হোল্ডার আছেন ওনাদের পার্টিসিপেশন, দিজ আর ভাইটাল ইস্যুস। তো আমি এই জায়গাটাতে যেহেতু মানে পোস্ট প্যান্ডেমিক ইস্যুটা নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে, যে মানে কোভিড এর পরে আসলে ক্যাপিটাল মার্কেট এবং মানে যেই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন বা যারা স্টেক হোল্ডার আছে, কি ওনাদের সিচুয়েশন গুলো বা কি অবস্থায় আমরা কি কি এক্সপেক্ট করতে পারি। সো আমি আগে একটু ম্যাক্রো ইকোনমি থেকে যদি আসি, যে ওভারঅল আমি যদি টপ ডাউন অ্যাপ্রোচ থেকে আসি, আপনারা দেখেন যে বাংলাদেশ এখন প্যান্ডেমিকের মধ্যে কিন্তু খুব হেভিলি এফেক্টেড। আমাদের উই আর ইন দ্য টপ 20 এফেক্টেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো এই এফেক্টেড অবস্থায় আমরা যেটা দেখেছি যে উই আর স্টিল, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, উই আর স্টিল মেনটেনিং দ্য হাইয়েস্ট জিডিপি গ্রোথ ইন দিস রিজিয়ন, সাউথ এশিয়া। সো এটা মোর দেন 4%, যেটা হয়তো ওয়ার্ল্ড ব্যাংক বা অনেক সংস্থা ওনারা আশা করছিলেন যে আরো কম হবে, বাট অ্যাগেইন আমরা প্রুভ করেছি যে আমাদের কান্ট্রি ইজ এ ভেরি রেজিলিয়েন্ট, এবং আমাদের কনজিউমার ডিমান্ড, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের স্ট্রং কমিটমেন্ট, দিজ আর ভেরি পজিটিভ ইস্যুস ফর আওয়ার কান্ট্রি। সো যেটা হয়েছে যে এই সিচুয়েশনে অন্যান্য কান্ট্রিরা যখন নেগেটিভ গ্রোথ টেরিটরিতে চলে গিয়েছিল, উই আর স্টিল ইন দ্য পজিটিভ গ্রোথ টেরিটরি। এবং সেখান থেকে আমরা আশা করছি যে, যেটা আমাদের সম্মানিত স্যারও বলেছেন, যে প্যান্ডেমিক চলে গেলে, জিনিসগুলো রিকভারি দিয়ে গেলে আমরা কিন্তু বেটার গ্রোথ আশা করতে পারি। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেন বা যারা ইন্টারন্যাশনাল সংস্থা আছেন, তারাও কিন্তু মানে তাদের ফোরকাস্টে জানিয়েছেন যে বাংলাদেশ in the next year 2021 the growth will be again more than 7%. So this is definitely encouraging. এখন পোস্ট প্যান্ডেমিক ইস্যুতে আসি, যে এখানে যে চ্যালেঞ্জ গুলা এসেছে রিগার্ডিং জব সিকারদের জন্য এবং জব নিয়ে যে ইস্যুস গুলা ক্রিয়েট হয়েছে, সো এটা কিন্তু মানে ওয়ার্ল্ডের অনেক দেশে হয়েছে। আপনারা দেখেন অনেক জব কাট হয়েছে, তারপরে আপনার স্যালারিতে অনেক রিডাকশন এসেছে, আদার যে বেনিফিট গুলো একটা রিডাকশন এসেছে। সো কোম্পানিগুলোর প্রথম ইস্যু হচ্ছে যে তারা কিভাবে সার্ভাইভ করবে, তারা কিভাবে এই প্যান্ডেমিক সিচুয়েশনে তারা টিকে থাকবে, এবং টিকে যদি থাকতে পারে দেন তারা পরবর্তীতে গ্রোথ স্টেজে চলে যাবে। সো দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস সিচুয়েশন। সো ওখানে আমরা যেটা দেখেছি যে আমাদের অন্টারপ্রেনার বলেন, মানে মিড হোক, লার্জ হোক, স্মল হোক, অল, আমি এই ক্রেডিটটা যে ইকোনমি যে রেজিলিয়েন্ট বা যতটা আসলে এফেক্টেড হওয়ার কথা ছিল তার চেয়েও মানে আমাদের একটু আমরা হয়তো রিকভারির দিকে ইনশাল্লাহ চলে যাব। সো এটা একটা বড় ক্রেডিট যায় কিন্তু আমাদের এই অন্টারপ্রেনারদের উপরে। তো উনাদের যে রেজিলিয়েন্স, উনাদের যে কমিটমেন্ট, উনারা বিজনেসকে যেভাবে ড্রাইভ করেন, দিস ইজ অ্যান এক্সিলেন্ট থিং দে হ্যাভ ডান ইন দিস সিচুয়েশন। সো স্যার, বাংলাদেশ ব্যাংকের গুলজার সাহেব উনি বলেছেন যে রেমিটেন্সের কথা, ডেফিনেটলি অ্যাগেইন আপনারা দেখেন যে মান্থ অন মান্থ রেমিটেন্স, প্রত্যেক মাসে রেমিটেন্স কিন্তু আবার ব্যাক ইন দ্য ট্র্যাক। এবং ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি কিন্তু এফেক্টেড হয়েছিল লোয়ার রেমিটেন্স অথবা ফরেন ফ্লো তে, বাট বাংলাদেশের সিচুয়েশনটা কিন্তু আমি কমপ্লিটলি গুলজার স্যারের সাথে একমত। আমরা কিন্তু অনেক পজিটিভ দিকে ইনশাল্লাহ মুভ করছি। সো এই সিচুয়েশনে যে ইস্যুটা আসছে এখন, যে জব সিকারদের আসলে ফিউচারটা কি বা ওনারা কিভাবে অ্যাপ্রোচ করবে মার্কেটটা। তো আপনারা দেখেন যে এখন এই সিচুয়েশনটা, দিস ইজ এ নার্ভাস সিচুয়েশন। এখানে কস্ট কাটিংটা নিয়ে আলোচনা হচ্ছে, দেন নেক্সট ইয়ারে একটা কোম্পানি কতটুকু প্রফিট করবে সেটা নিয়ে কনসিয়াস। ব্যাংক, এনবিএফআই, ক্যাপিটাল মার্কেটে যারা সাবসিডিয়ারি আছে, বা তারপরে ব্রোকারেজ, মার্চেন্ট ব্যাংক, সো দিস ইনস্টিটিউশনস অল আর কনসিয়াস অ্যাবাউট হোয়াট উইল হ্যাপেন ইন দ্য নেক্সট ইয়ার। এই সিচুয়েশনে, এই অবস্থায় আমি বলবো যে দিস ইন্টারমিডিয়েটস আর ডুইং এ ভেরি গ্রেট জব। আপনারা দেখেন মানুষের কনফিডেন্স কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে। দেন ক্যাপিটাল মার্কেটের যারা স্টেক হোল্ডার আছেন, ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক বা ফাইন্যান্সিয়াল মার্কেট হোক, সবারই কিন্তু আস্তে আস্তে আমরা হয়তো আশা করতে পারি দে উইল বি গেটিং ইনটু দ্য রাইট ট্র্যাক। সো ওই অবস্থায় চাকরি বাকরি বলেন অথবা জব সিকারদের ক্ষেত্রে কিন্তু একটু আসলে কশাসলি এবং খুব মানে ড্রিভেনলি এই মার্কেটটাতে পেনিট্রেট করাটা খুব ডিফিকাল্ট। কারণ আগে আমরা যে সিচুয়েশন দেখেছিলাম, সেখানে মার্কেটের চাকরির ডিমান্ড বলেন অথবা
সেখানে ধরেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট ছিল, কিন্তু এখন দেয়ার হয়তো শর্ট টার্ম যদিও এখানে দেখা যাবে যে জবের রিকোয়ারমেন্ট হয়তো কম থাকবে, আগের মতো প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার সার্কুলার হয়তো অতটা থাকবে না। সো কম্পিটিশন উইল বি ভেরি ভেরি টাফ ইন দ্য কামিং ডেজ। সো এই সেই সিচুয়েশনে একটা জব সিকার কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে এবং কিভাবে তার স্কিল ডেভেলপমেন্ট করবে, সেটা ডিপেন্ড করবে যে কে কোন সেক্টরে যেতে চায়, কার ক্যারিয়ার ভিশন কি। এখানে আমি একটু বলে রাখি যে মানে প্রত্যেকটা জব সিকারেরই আসলে মানে প্রাইম ব্যাপারটা হচ্ছে যে আসলে কে কি হতে চায় ইন দ্য লং টার্ম। আজ থেকে 5 বছর না, নট নেসেসারি, ধরেন 10 বছর বা 20 ইয়ার্স পরে, ইভেন লাইফ টাইম অ্যাচিভমেন্টে কে কোথায় যেতে চায়। তো সেই জায়গাটাতে এখন সবাই যেহেতু খুব কশাস এবং চাকরির এই মার্কেটটাও যেহেতু খুবই সিলেক্টিভ এবং একটা ট্রানজিশন পিরিয়ড দিয়ে যেহেতু আমরা যাচ্ছি, সো ডেফিনেটলি অনেকে হয়তো এখন জানে, যারা জব সিকার আছেন বা যারা গ্রাজুয়েশন করছেন বা যারা প্রফেশনাল ডেভেলপমেন্ট করছেন, তারাও এখন অলরেডি হয়তো বুঝতে পেরেছেন যে মানে এখানে স্কিল ডেভেলপমেন্ট করা, এখানে নলেজ এনহান্সমেন্ট করা ছাড়া আসলে কোনো কোনো বিকল্প নাই। সো টিপিক্যাল নলেজ গ্যাদারিং এর পাশাপাশি আমরা যদি একটু কিছু রিলেটেড স্কিলস হতে পারে বা কিছু প্রফেশনাল ডেভেলপমেন্ট হতে পারে। স্কিলস বলতে আমি বুঝাচ্ছি ধরেন ফাইন্যান্সিয়াল মার্কেটে এখন পর্যন্ত অনেক নতুন ইনোভেটিভ আইডিয়া কিন্তু চলে আসছে, যেমন আপনার অ্যাডেড আইটি রিলেটেড স্কিল থাকলে বেটার। আপনি যদি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস করতে পারেন, দ্যাট ইজ অলসো গুড। তারপরে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট যদি আপনি করতে চান, এখানে ফাইন্যান্স নিয়ে, অ্যাকাউন্টিং নিয়ে, কস্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেক ধরনের সার্টিফিকেশন আছে, এবং কামিং ডেজে এই সার্টিফিকেশন গুলা উইল বি ভেরি ভেরি হেল্পফুল। সো এটা হচ্ছে আমার ওভারঅল ব্রিফ অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট, ক্যাপিটাল মার্কেট এবং জব সিকাররা দের জন্য ভেরি ব্রিফ কিছু লেসন্স। থ্যাংক ইউ। আহ, ধন্যবাদ নুরুল স্যারকে। আমি মনে হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস এখান থেকে আমরা পেয়েছি। প্রথম জিনিস হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট যে যে চ্যালেঞ্জেস গুলো আছে, সেটা করোনার কারণে আমরা এখন ফেস করছি, সেগুলো থেকে উত্তরণের জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, পাশাপাশি আমাদের যে ক্যাপাবিলিটিস আছে ইকোনমির, সেগুলোকে হাইয়েস্ট লেভেল ইউটিলাইজেশনের একটা সুযোগ তৈরি করা লাগবে। এটা আমাদের প্রথম কিনোট স্পিকারের কাছ থেকে আমরা শুনেছি কিছু, যে রেমিটেন্স এবং আমাদের ফরেন রিজার্ভ এই জিনিসগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি। আর এর পাশাপাশি এই চ্যালেঞ্জেস গুলোর সাথে সাথে জব মার্কেট অনেক স্কুইজ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে। তো সেইখানে যেটা আমাদের সেকেন্ড কিনোট স্পিকার নুরুল স্যার বলেছেন, মূলত কম্পিটিটিভনেসটা বাড়ানোর জন্য আমাদের নতুন করে কিছু স্কিল গেইন করতে হবে, অর্জন করা লাগবে। পাশাপাশি আমাদের কিছু কম্পিটেন্সি যেগুলো আমাদের অলরেডি আছে, সেগুলো আরো রিশেপ করে আরো নতুন করে আরো আরো অ্যাডভান্স লেভেলে আমরা নিয়ে যেতে পারি কিনা। তো আমাদের এখানে নুরুল স্যারকে আমি একটু কোয়েশ্চেন করবো যে আমাদের ক্যাপিটাল মার্কেটের একটা বড় অংশ এখনো আন্ডার ডেভেলপড আছে। অনেকে মনে করে যে আমাদের মার্কেটটা এখনো ওইভাবে গোছানো না, বা ওইভাবে আমাদের অ্যানালাইটিক্যাল পার্টে অতটা আমরা ইম্প্যাক্ট গুলো দেখি না। তো আপনার কাছে আমার কোয়েশ্চেন থাকবে যে আমাদের যে স্টুডেন্ট যারা পড়ালেখা করছে ফাইন্যান্স মেজর নিয়ে, বা যদি অন্য কোনো ডিসিপ্লিন থেকে যদি ইনভেস্টমেন্ট এই সেক্টরটাতে ক্যাপিটাল মার্কেট ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট সেক্টরে যদি নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের কি ধরনের স্কিল তারা আসলে স্কিল তৈরি করবে বা স্কিল অর্জন করাটা তাদের জন্য উচিত হবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ধন্যবাদ আপনাকে। সো অ্যাজ আমি যেটা আগে বলেছিলাম যে ক্যাপিটাল মার্কেট বলেন অথবা ওভারঅল জব সেক্টর উইল বি ভেরি কম্পিটিটিভ ইন দ্য কামিং ডেজ। তো সেখানে আপনি যদি দেখেন যে এখন জব মার্কেটে যারা আসছেন, তারা পাবলিক ইউনিভার্সিটি হোক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, সেখান থেকে কিছু অ্যাডেড স্কিল কিন্তু এখন জব যারা এমপ্লয়ার তারা কিন্তু ডিমান্ড করে। যেমন একটা ইস্যু হতে পারে যে যেই যারা এখন আসছেন মার্কেটে, তারা ডেফিনেটলি তাদের অ্যানালাইটিক্যাল স্কিলটা থাকা উচিত। অ্যানালিটিক্যাল স্কিল বলতে আমি যেটা বুঝাচ্ছি যে নট অনলি আপনি ধরেন মানে আপনাদের কারিকুলাম অনুযায়ী যেই কোর্সগুলো আমরা বিবিএ বা এমবিএ তে করে আসে স্টুডেন্টরা, সেটার পাশাপাশি ওগুলো আসলে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে আসলে এগুলা অ্যানালাইসিস করতে হয়, সেটা আসলে একটু কাগজে কলমে হোক অথবা একটা স্প্রেডশিট হোক অথবা একটা
টুলস দিয়ে সেটা অ্যানালাইসিস করাটা কিন্তু আসলে জরুরি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এটা আসলে এটা একটা ধৈর্যের ব্যাপার। কারণ আপনি যখন একটা অ্যানালাইসিস বলবেন, বা আমি যখন কোনো একটা কোম্পানি হোক, ইকোনমিক ইন্ডিকেটর হোক, অথবা যে কোনো কিছু অ্যানালাইসিস করব, ইট রিকোয়ার্স সিভিয়ার কনসেন্ট্রেশন এন্ড ফোকাস। তো সেই জায়গাটাতে টাইম মানে টাইম ডেডিকেশনটা করে এবং আপনার অ্যানালাইসিস করাটা, এটার জন্য অ্যানালিটিক্যাল স্কিলটা খুব দরকার। অ্যানালিটিক্যাল স্কিলের পাশাপাশি এটা একটা একটা ইস্যু। আমি সেকেন্ড যেটা বলতে চাই যে এটা এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইটি রিলেটেড স্কিল গুলা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। যেমন ধরেন আজকে আমরা অনেকে অনলাইনে এসে কথা বলছি, তো কয়েক বছর পরে হয়তো আরো অ্যাডভান্স প্ল্যাটফর্ম আমরা ইউজ করব। সো এই এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ক্যাপিটাল মার্কেটও আসছে এখন। আপনি দেখেন অনলাইন কনফারেন্সিং হচ্ছে, অনলাইন আর্নিং ডিসক্লোজার হচ্ছে, তারপরে অনলাইন ভিডিও কনফারেন্সিং, অনলাইন কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা কিন্তু হ্যাভ চেঞ্জড এ লট। সো ওই টেকনোলজিটা যারা বোঝেন না, ওদেরকে বুঝে নিতে হবে। সেকেন্ড হচ্ছে যে আইটির মধ্যেই আপনাদেরকে ডেটা অ্যানালিসিসটা যদি আইটি এনাবলড সার্ভিস দিয়ে করতে পারেন, বা আইটি এঙ্গেজ করে করতে পারেন, দ্যাট ইজ অ্যানাদার থিং। তো আমাদের বাংলাদেশ বা আমরা সাউথ এশিয়ান কান্ট্রিতে এই অ্যানালিটিক্যাল টুলস গুলা নিয়ে হয়তো আমাদের এখনো আমরা অতটা অ্যাডভান্স স্টেজে যাইনি, কিন্তু অলরেডি কিন্তু আমাদের আপনি ডেটা অ্যানালাইসিস বলেন, এটা হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, অথবা এটা আপনার মেশিন লার্নিং দিয়ে অটোমেটিক্যালি কিভাবে হাউ এ প্রোগ্রাম ক্যান অ্যানালাইজ ডেটা। সো ওই জিনিসগুলো কিন্তু আমি খুব ডিফিকাল্ট বলবো না, দিস উইল ডিপেন্ড আপনি কতটা টাইম ইফোর্ট দিয়ে একটা বেসিক জিনিসগুলো শিখে নেবে। সো প্রথমে আগে বেসিক জিনিসগুলো, আইটির বেসিক জিনিসগুলো শিখে নিলে ভালো, কারণ এই জিনিসগুলাই আপনাকে আপনার টেকনিক্যাল স্কিলটা বাড়াবে। আর থার্ড হচ্ছে, মানে এটা আগে থেকেই ছিল, বাট এখন যেটা আসছে যে সেটা হচ্ছে যে আপনার কমিউনিকেশন। সো সেলফ মোটিভেশন বলেন বা সেলফ কনফিডেন্স বলেন, অথবা কমিউনিকেশনের জন্য কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে ধরেন নাও উই আর মে থিঙ্ক অ্যাবাউট লোকাল, আমি বাংলাদেশে বসে আপনাদের সাথে কিভাবে কথা বলছি এটা একটা, বাট নট নেসেসারিলি আমি হয়তো আজকে বাংলাদেশে বসে আই ক্যান স্পিক টু মাই ওয়ান অফ মাই ভিয়েতনাম ফ্রেন্ড, অথবা আই ক্যান স্পিক টু ফিলিপাইন অর ইভেন ইন দ্য ওয়েস্ট। সো টাইম জোনটা একটা ব্যাপার, যে কারো কারো হয়তো টাইম ম্যাচ করে না, বা টাইম জোনটা ডিফারেন্ট। সো কিভাবে একটা অ্যাপ্রোচ করতে হয়, বা কিভাবে কমিউনিকেট করতে হয়, এবং নিজের মধ্যে ওপেননেসটা আনা, এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই 3-4টা বেসিক স্কিল আমি বলবো খুব গুরুত্বপূর্ণ। জি। ধন্যবাদ নুরুল ভাই স্যার। এখানে মোট তিনটা স্কিল আমরা এক্সপ্লোর করতে পারি, যেটা যারা জব সিকার আছেন, বিজনেস গ্রাজুয়েট যেসব স্টুডেন্ট আছেন, তারা এই দুটা তিনটা স্কিলে শুরু থেকে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার থেকে যদি নিজেরা চেষ্টা করে যান, তাহলে মনে হয় এটা খুব ভালো একটা লেভেলে তারা স্কিলটা নিজেদেরকে স্কিল করে রাখতে পারবেন। তিনটা জিনিস বলেছেন, একটা হচ্ছে কমিউনিকেশন, মানে থার্ড ওয়ান। সেকেন্ড ওয়ান ছিল আইটি রিলেটেড যে ক্যাপাসিটি, মানে বিভিন্ন রিলেটেড যে টুলস গুলো সম্পর্কে আইডিয়া রাখা বা স্কিলফুল হওয়া। এবং ফার্স্টলি ছিল অ্যানালাইটিক্যাল স্কিল, যেটা ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল মার্কেটে বা ফাইন্যান্স রিলেটেড যে রোলগুলো আছে, সেই রোলগুলোতে আপনি যদি জব করতে চান, সেটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, স্পেশালি সামনের সময়টুকুতে, কোভিড-19 পরবর্তী সময়টুকুতে কম্পিটিশনে যদি টিকে থাকতে হয়। এই তিনটা স্কিল খুবই ভালো একটা কম্পিটিটিভ এজ দিতে পারে আমাদের গ্রাজুয়েটদের জন্য। কিছু প্রশ্ন এসছে, আমরা সেই প্রশ্নগুলো আমাদের যে প্যানেল ডিসকাশন প্যানেল মেম্বার যারা আছেন তাদের কাছে আমি থ্রো করতে চাই। প্রথমে আমি আমাদের এমবিএ কোঅর্ডিনেটর এবং আমাদের আমার সহকারী অধ্যাপক বিজনেস স্কুলের মোহাম্মদ আসিফুল ইসলাম সজীব স্যারকে আমি রিকোয়েস্ট করব যে স্যার যদি আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটের নলেজটা কিভাবে জব সিকাররা ইউজ করতে পারে টু গেট জব ইন দি মার্কেট, এই ব্যাপারটাতে যদি আমাদের কিছু ইনফরমেশন দিয়ে বা আপনার এক্সপার্টাইজ থেকে যদি কিছু শেয়ার করেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। আজকের টপিকটা আসলে চমৎকার একটা টপিক। তো এখানে অলরেডি আমাদের গোলজার নবী স্যার এবং নুরুল হাই স্যার অনেকগুলো দিক নিয়ে কথা বলেছেন। তো আমিও তাদের সাথে সুর মিলিয়ে বলতে যাচ্ছি যে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে যারা জব সিকাররা আছে, তারা যদি তাদের
যে বেসিক স্কিল গুলো স্যার নুরুল হাই স্যার অলরেডি বলেছেন, এর পাশাপাশি কিছু বিষয়গুলো আছে, যেটা হলো আপনি যদি ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে চিন্তা করেন, দেখেন আমরা জানি যে ফাইন্যান্সিয়াল মার্কেট হলো আসলে প্রধানত দুই ধরনের, একটা হলো ক্যাপিটাল মার্কেট আর একটা হলো মানি মার্কেট। তো ক্যাপিটাল মার্কেটের কে আমরা আবার দুটো ভাগ করি, যে একটা হলো স্টক মার্কেট আর একটা হলো আপনার বন্ড মার্কেট। তো আমাদের দেশে কিন্তু এখনো বন্ড মার্কেটটা ওইভাবে আসলে অ্যাক্টিভ হয়নি, কিন্তু আমরা আশা করছি যে ও খুব নিকট ভবিষ্যতেই কিন্তু আমাদের দেশে বন্ড মার্কেটটাও খুব একটা ভালো একটা সাড়া ফেলবে। তো সেক্ষেত্রে কিন্তু যারা বিজনেস গ্রাজুয়েটস আছেন তারা কিন্তু বন্ড মার্কেটে একটা বড় একটা জব একটা অপরচুনিটি তৈরি হবে বলে আমি মনে করছি। তো আমাদের যেহেতু প্রধান অ্যাক্টিভ মার্কেট বর্তমানে সেটা হলো ক্যাপিটাল মার্কেট, এবং করোনার সময় থেকেই কিন্তু আমরা বেশ একটা আঘাত আমরা এই ক্যাপিটাল মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা আশা করছি ইনশাল্লাহ করোনা পরবর্তী সময়ে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে যেরকম আপনার ক্যাপিটাল মার্কেটটা আস্তে আস্তে প্রাণ ফিরে পাচ্ছে, তেমনি আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা ক্যাপিটাল মার্কেটে আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো এর মধ্যে প্রথমেই যে ধন্যবাদ দিতে হয় আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে। উনি কিন্তু কিছু যুগান্তরী কিছু পদক্ষেপ নিয়েছেন, যেমন মার্কেটে ফ্লোর প্রাইস নিয়ে এসছেন, নতুন আমাদের বিএসসির চেয়ারম্যান আমাদের শিবলি রুবাইতুল ইসলাম স্যারকে নিয়ে এসছেন। তো এই ধরনের নানা ইস্যুতে কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট একটা ভাইব তৈরি হয়েছে। তো স্যার আপনার কোশ্চেন নিয়ে বলছি যে আমি দীর্ঘদিন ধরে স্যার ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত আছি। তো এখানে আমি মনে করি যে আমাদের যারা বিজনেস গ্রাজুয়েটস আছেন তাদের প্রত্যেকটা গ্রাজুয়েটস কে, আইদার আপনি বিবিএ করেন বা এমবিএ করেন, আপনাকে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে খুব ক্লিয়ার এবং প্রিসাইজ ইনফরমেশন জানা উচিত, এবং আপনাকে মার্কেটটা বোঝা উচিত। এর মানে এই না যে আপনি আসলে মার্কেটে ইনভেস্ট করেন। ক্যাপিটাল মার্কেট আপনাকে বলবে না যে কখনো আপনি ইনভেস্ট করেন, কিন্তু আপনাকে বুঝতে হবে। বুঝলে যে জিনিসটা হবে, আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা পুরো ক্যাপিটাল মার্কেটটাকে কিন্তু আমরা প্রায় 12টা বা 13টা সেক্টরে কিন্তু আমরা ভাগ করেছি, যতগুলো কোম্পানি আছে। তো আপনি যখন জব সেক্টরে যাচ্ছেন, আপনি কিন্তু এই 12টা থেকে 13টা সেক্টরের মধ্যেই কিন্তু কোনো না কোনো কোম্পানিতে জব করবেন। তাহলে আপনি যদি সাপোজ আমরা আজকে আসলাম যে ব্যাংকিং সেক্টর, তাহলে আপনি ব্যাংকিং সেক্টরে যদি জব করতে যাচ্ছেন, আপনাকে কিন্তু ভাইবা বোর্ডে খুব কমন একটা প্রশ্ন করতেই পারে যে আপনি আমাদের কোম্পানি সম্পর্কে কি জানেন, বা আমাদের কোম্পানির বা আমাদের ব্যাংকের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স সম্পর্কে কি জানেন। তখন আমরা কিন্তু আসলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাটা পড়ে এসেছি, যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কিভাবে তৈরি করি, কি আসল বিষয় সেটা জানি। কিন্তু নুরুল স্যার মাত্রই বললেন যে আমরা কিন্তু টেকনিক্যালি বা অ্যাকচুয়ালি কিভাবে এই জিনিসগুলো অ্যানালাইসিস করা হয় সেই জিনিসগুলো আমরা শিখি না। তো আপনি যদি আমি যদি আরেকটু প্রিসাইজলি বলি, আপনি যদি ইপিএস কি জিনিস, পিই রেশিও কি জিনিস, আপনি ডিভিডেন্ড ইয়েল্ড রেশিও কি জিনিস, বা নেট অ্যাসেট ভ্যালু কি জিনিস, তারপরে একটা কোম্পানির কখন কিভাবে কোয়ার্টারলি তাদের পারফরমেন্স গুলো ইভালুয়েশন করা হয়, কিভাবে কোম্পানির ক্লোজিং হচ্ছে, এই যে ছোটখাটো জিনিসগুলো, কোম্পানির ক্যাটাগরি গুলো কি, শেয়ার মার্কেটের ক্যাটাগরি গুলো কি আছে, কোম্পানি কখন সাধারণত শেয়ারের প্রাইস গুলো বাড়ে কখন কমে, ইন জেনারেল আর কি। তো এই জিনিসগুলো যদি আপনি জানেন, তখন কিন্তু আপনার ভাইবা বোর্ডে কিন্তু আপনার যারা ভাইবা নিচ্ছেন ওই স্যারেরা কিন্তু খুব ইজিলি কিন্তু আপনার প্রতি কনভিন্সড হবেন যে না, আপনি আসলে কিন্তু কোম্পানি সম্পর্কে জানেন। এবং নট অনলি দ্যাট, আপনি কিন্তু অন্য ওই সেক্টরের ওই কোম্পানির সাথে অন্যান্য কোম্পানির কিন্তু আপনি একটা তুলনামূলক কিন্তু আপনি একটা কম্পারিজন করতে পারবেন, যার কারণে আপনিও কিন্তু বুঝতে পারবেন যে না, এই কোম্পানিটা আসলে ভালো না খারাপ, তা আমি কি এখানে আমার ক্যারিয়ার শুরু করব না করব না। তো এইভাবে আমার মনে হচ্ছে যে আপনারা এই একেবারে বেসিক এলিমেন্টস, আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর বেসিক এলিমেন্টস গুলো আছে, এই এলিমেন্টস গুলো আপনারা নিয়ে একটু কাজ করতে পারেন। এর সাথে সাথে আমি বলবো আপনারা, স্যার অলরেডি নুরুল হাই স্যার বারবার বলেছেন, গোজানবী স্যারও বলেছেন, আমার মনে হয় সবাই এই কথাই বলবেন যে টেকনিক্যাল স্কিল এর ডেভেলপমেন্টের কোনো আসলে বিকল্প নেই। তো টেকনিক্যাল স্কিল বলতে বর্তমানে আমরা আইটি রিলেটেড স্কিল গুলো বলছি, এর পাশাপাশি আমরা বলছি আদার্স আমাদের যে কমিউনিকেশন স্কিল স্যাররা অলরেডি বলেছেন। তো এই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে। তো আপনি যদি নিজেকে ভবিষ্যতে একজন ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট বলেন বা ব্রোকার বলেন, বা আপনি কোনো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে যদি আপনি জব নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে জানতে হবে। এখন আপনি একটা ফাইন্যান্সিয়াল মার্কেটের একটা কোম্পানিতে জয়েন করবেন, কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে কিছুই জানেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন।
ধন্যবাদ স্যার। ধন্যবাদ সজীব স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমি। রাইটলি সেড, এখানে আমাদের ক্যাপিটাল মার্কেটের নলেজটা এখন অনেক বেশি কমন, কারণ সব প্রতিষ্ঠানেরই পাবলিক প্রাইভেট ওনারা ক্যাপিটাল মার্কেট থেকে ওনাদের ফান্ড কালেক্ট করার সবসময় সুযোগ খোঁজেন, বা এখানে একটা ভালো সুযোগ থাকে যে পাবলিকের কাছ থেকে বা ইনভেস্টরের কাছ থেকে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে ফান্ড কালেক্ট করা, এবং সেই ক্ষেত্রে ওই জায়গাগুলোতে কাজ করার জন্য সবাইকেই একটু নলেজেবল হওয়া লাগে, এবং কিছু কিছু পজিশনে কিছু কিছু জব জব পজিশন গুলাতে স্পেশালাইজড নলেজ লাগে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে। সো আমরা আমাদের জব সিকার বা যেসব বিজনেস গ্রাজুয়েট মার্কেটে যাচ্ছেন জবের জন্য, তাদেরকে অবশ্যই এই ক্যাপিটাল মার্কেট সম্পর্কে কিছু না কিছু আইডিয়া বা কিছু বেসিক নলেজ রাখতে হবে। জি এই পর্যায়ে আমি আমাদের আরেকজন প্যানেল ডিসকাশন মেম্বার সালেন চৌধুরী স্যারকে আমি রিকোয়েস্ট করব যে উনি মার্কেটিং, ওনার যথেষ্ট ভালো এক্সপেরিয়েন্স এবং এক্সপার্টাইজ আছে, তো ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে মার্কেটিং প্রফেশনাল বা মার্কেটিং ডিসিপ্লিন থেকে কিভাবে কন্ট্রিবিউশন গুলো আসতে পারে। ধন্যবাদ স্যার। আমি আসলে একটু ডিফারেন্ট ভাবে, যেহেতু আমরা ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলছি বা আমরা কথা বলছি গভর্নমেন্ট ইম্প্যাক্ট, গভর্নমেন্টের উপর কিরকম পড়ছে, ইকোনমির উপর কিরকম পড়ছে, আমি একটু ব্যক্তি বা প্রতিষ্ঠানের দিক থেকে একটু জিনিসটাকে ডিফাইন করতে চাই যে এই প্যান্ডেমিক আসলে আমাদের সবারই কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হয়েছে এবং সবার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সগুলো ভিন্ন, বাট প্রাতিষ্ঠানিক যে এক্সপিরিয়েন্সটাকে আমাদের একটু চিন্তা করতে হবে। যেরকম প্রাতিষ্ঠানিকভাবে চিন্তা করলে দুই ধরনের এক্সপিরিয়েন্স বলা যায়। একটা প্রতিষ্ঠানের ভিতরে কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে মার্কেটিং করতে গিয়ে বা ব্যবসার পরিবর্ধন করতে গিয়ে কি ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা হয় যে আসলে বাইরে কি হচ্ছে, যে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে কি হচ্ছে অ্যাজ একটা সেগমেন্ট অফ ইকোনমি। হ্যাঁ, তো এখানে ভিতরে প্রতিষ্ঠানের ভিতরে কিছু ডাইনামিক শিফটিং হচ্ছে, যেরকম অনেকেই হয়তো ডিরেক্ট সেলস বা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করতে পারছেন না, তারা ডিজিটাল মার্কেটিং এর দিকে যাচ্ছেন, অথবা কন্টেন্ট বানাচ্ছেন, অথবা তারা এরকম হচ্ছে যে টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মগুলোর সাথে ওরিয়েন্টেশন হয়ে যেই সেলস বা মার্কেটিং এর যে ফ্যাক্টরগুলো ছিল সেটা একটা অল্টারনেটিভ মেথডে প্রাতিষ্ঠানিকভাবে চলে যাচ্ছেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোর ভিতরে কি হচ্ছে। সবগুলো ইন্ডাস্ট্রি কি আসলে আগের জায়গায় আছে? কিছু ট্যুরিজম বা এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো অনেক ডাউনফল ফেস করছে। কিছুটা এডুকেশন ইন্ডাস্ট্রিও আমরা ফেস করছি, যে কারণ আমরা যেহেতু পাবলিক গ্যাদারিং হচ্ছে না, সো আমরাও কিছুটা প্রবলেম আমাদের ইন্ডাস্ট্রিগুলোতেও আছে, যে এরকম কিছু ডিফিকাল্টি ফেস করছে। বাট কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো আবার একটু বুমিং হবে। এবং এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই যে গ্লোবালাইজেশনের যে ফ্লোটা পৃথিবীতে ছিল, গ্লোবালাইজেশনের ফ্লোটা থেকে এখন একটু লোকালাইজেশন বা ন্যাশনালাইজেশন হবে। সো যে লোকাল কোম্পানিগুলো ইন এ সেন্স যারা আসলে মাল্টি ন্যাশনাল কারণে ওইভাবে লাইমলাইটে আসতে পারতো না, তারা ইন এ সেন্স স্পেশালি যারা ফাস্ট মুভিং কনজিউমার গুড নিয়ে কাজ করে বা কমোডিটি প্রোডাক্ট নিয়ে কাজ করে অথবা হেলথ সেক্টরে কাজ করছে, এরকম লোকাল কোম্পানিগুলো বুস্ট আপ হবে। সো দেয়ার ইজ দ্য শিফটিং প্রসেস, যেটা ইকোনমিতে আসলে অল অন সাডেন হচ্ছে, এবং দ্যাট ইজ গুড ফর এ ন্যাশনাল ইকোনমি অলসো, কারণ অনেক সময় মাল্টি ন্যাশনাল ডমিনেটেড সিচুয়েশনে পারফর্ম করতে পারে না লোকাল ব্র্যান্ডগুলো। নাও এখন এমন একটা সময় এসেছে যে আমাদের যেই কনজিউমার গুড আছে, স্পেশালি যেটা মিডল ক্লাসকে টার্গেট করে, নট দ্য হাই এন্ড কনজিউমার গুডস, যারা একটু ইকোনমিক্যাল যে কনজিউমার গুডস, এই ধরনের কোম্পানি যারা আছে বাংলাদেশে, ডেফিনেটলি তাদের মধ্যে একটা শিফটিং হবে এবং প্রোগ্রেস হবে। সো এটা একটা অবশ্যই ডেফিনেটলি আসার কথা আমি মনে করি এই সিচুয়েশনে। এবং অলসো টেকনোলজিক্যাল যে প্ল্যাটফর্মগুলো, স্টার্ট আপ কোম্পানিগুলো যারা আসলে একটা জায়গায় স্টাক হয়েছিল, তো তারা আসলে মেইন স্ট্রিমে আসতে পারছিল না, তারা এখন মেইন স্ট্রিমে চলে আসবে। সো আমি আসলে পুরো জিনিসটাকে ডিফাইন করতে চাই। ক্যাপিটাল মার্কেট অবভিয়াসলি দ্য একেবারে রেজাল্টেন্ট ফ্যাক্টর ক্যাপিটাল মার্কেটে হবে, বাট এটা একেবারে বটম আপ অ্যাপ্রোচে যদি আমরা চিন্তা করি, একটা ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠানের ভেতরে, প্রতিষ্ঠানের বাইরে, এবং প্রতিষ্ঠানটা আন্তর্জাতিক কিনা অথবা জাতীয় প্রতিষ্ঠান কিনা অথবা একটা সরকারি প্রতিষ্ঠান কিনা, ওভারঅল দেয়ার ইজ এ শিফটিং। প্রতিষ্ঠানের ভেতরে হচ্ছে শিফটিং, দেয়ার ইজ এ একটা ডিপার্টমেন্ট হয়তো কম প্রায়োরিটি নিচ্ছে, আরেকটা ডিপার্টমেন্ট বেশি প্রায়োরিটি নিয়ে, যারা অল্টারনেটিভ সেলস চ্যানেলগুলো বেশি প্রায়োরিটি পাচ্ছে, এবং অলসো লোকাল কোম্পানিগুলো প্রায়োরিটি পাচ্ছে, টেকনোলজিক্যাল বেসড কোম্পানিগুলো প্রায়োরিটি পাচ্ছে। সো ওভারঅল দেয়ার ইজ এ শিফটিং, যে শিফটিংটা আলটিমেট ইম্প্যাক্ট আমার মনে হয় যে এটা
ক্যাপিটাল মার্কেটে পড়বে, ইকোনমিতেও পড়বে, এবং আমাদের যে গ্লোবালাইজেশনের যে মুভমেন্টটা ছিল, বাংলাদেশি কোম্পানি গ্লোবাল যাচ্ছিল সেখানে পড়বে, এবং গ্লোবাল কোম্পানি যারা বাংলাদেশে আসছিল সেখানেও ইম্প্যাক্টটা পড়বে। বাট ওভারঅল পজিটিভ নেগেটিভ সবই আছে, এবং কিছু জায়গায় আমাদের অ্যাডাপ্ট করে নিতে হবে। Overall, I see possibilities, I see challenges, I have a mixed feeling. So hope I can connect with you as well. Thank you. এখানে বেশ কিছু ইনসাইটফুল কিছু আইডিয়া এসছে যে আসলে বটম আপ অ্যাপ্রোচে আমাদেরকে থিঙ্ক করতে হবে। যদিও আমাদের আউটকামটা ফাইন্যান্সিয়াল মার্কেটের আউটকাম অনেক সময় ক্যাপিটাল মার্কেটে সেন্টার, বা তারপরেও আমরা যেন ব্যক্তি লেভেলে বা প্রতিষ্ঠানের লেভেলে আমরা যেন সেগুলোকে মার্কেটিং এর ইম্প্যাক্ট বা মার্কেটিং এর বিভিন্ন রকমের টুলস টেকনিক গুলো দিয়ে যদি আমরা সেটাকে আরো স্ট্রেনথেন করতে পারি। এই পর্যায়ে আমরা কিছু কোয়েশ্চেন আমরা পেয়েছি, যেটা অ্যান্সার হয়তো আমি এই পাঠিয়ে নিয়ে নিতে পারি, বা আমরা রিকোয়েস্ট করতে পারি আমাদের প্যানেল মেম্বার এবং আমাদের কিনোট স্পিকারদের। আমি একটা কোয়েশ্চেন আমার কাছে এসছে, সেটা হচ্ছে যে ফাইন্যান্স আসলে কোন কোন সেক্টরে ফাইন্যান্সের ডিমান্ডটা বাড়তে পারে বা বেড়ে যাচ্ছে। আমি নুরুল হাই স্যারকে যদি রিকোয়েস্ট করি যে স্যার যদি এই ব্যাপারে ওনার এক্সপেরিয়েন্স থেকে যদি আমাদের শেয়ার করেন যে ফাইন্যান্সের ডিমান্ডটা কোন কোন সেক্টরে বাড়তে পারে বা বেড়ে আহ, যাচ্ছে। ধন্য- জি, ধন্যবাদ। অ্যাগেইন অ্যাগেইন খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, এবং ডেফিনেটলি এটা হয়তো অনেকেই চিন্তা করছেন যে ফাইন্যান্সিয়াল মার্কেট অথবা ফাইন্যান্সিয়াল এই যে ইন্টারমিডিয়েটস যে মার্কেটগুলো আছে, এগুলোর মধ্যে কোন কোন মাইক্রো সেক্টরে আসলে আমাদের ডিমান্ডটা বা ক্যারিয়ার বা ওভারঅল প্রসপেক্টটা ফিউচারে বেটার হতে পারে। সো আমি একটু একটু ভেঙে বলি। ধরেন ক্যাপিটাল মার্কেট বা ফাইন্যান্সিয়াল মার্কেট যদি বলেন, এখানে আমাদের শেয়ার মার্কেট, স্টক মার্কেট, তারপরে বন্ড মার্কেটের কথা আমরা আশা করছি। দেন আমাদের অল্টারনেটিভ একটা মার্কেট আছে, আমাদের প্রাইভেট ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটাল আছে। সো এখন যে অবস্থায় আছে, আই ক্যান সি এ লট অফ অপরচুনিটিস অ্যাহেড। আমি একটু ব্যাখ্যা দিই যে কেন আমি অপরচুনিটি গুলো দেখছি। আপনারা দেখেন যে আপনারা যদি প্রথমে ক্যাপিটাল মার্কেটে আসেন, তো আমাদের ওভারঅল বাংলাদেশের যে সাইজ, কান্ট্রি সাইজটা আপনারা যদি চিন্তা করেন যে কত, এটা অ্যারাউন্ড মোর দেন $300 বিলিয়ন অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক এস্টিমেট। সো আমাদের কান্ট্রির যে সাইজ, সেই সাইজের তুলনায় আমাদের ক্যাপিটাল মার্কেটের সাইজটা কতটুকু। তা আপনি যদি শেয়ার মার্কেটের মার্কেট ক্যাপিটালাইজেশন চিন্তা করেন, সেখানে আপনি দেখবেন ইট ইজ লেস দেন 20%। সো একটা ইকোনমিতে আপনার একটা ক্যাপিটাল মার্কেটের একটা সেগমেন্ট, শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বলেন, সেটা হচ্ছে 20% অফ দ্য ইকোনমি। এখানে কিন্তু অন্যান্য দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, যে হোয়াট অ্যাবাউট ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, অথবা যে কোনো রিজিওনাল কান্ট্রির সাথে আপনারা কম্পেয়ার করে দেখেন, দিস ইজ ভেরি লো। সো এটা একটা ইন্ডিকেশন দেয় যে এখন যে অবস্থায় আছে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট, ডেফিনেটলি দেয়ার ইজ এ লট অফ পোটেনশিয়ালিটি টু গ্রো। এবং এই যে মার্কেট পেনিট্রেশন রেট বলেন বা ক্যাপিটালাইজেশন যে রেশিও বলেন, অনেক বড় বড় কোম্পানি হয়তো আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর বা ফাইন্যান্সিয়াল মার্কেটে এঙ্গেজ হবে, এবং আমরা আস্তে আস্তে দেখবো যে মার্কেটটা গ্র্যাজুয়ালি স্ট্রাকচারালি ধীরে ধীরে এটা ডেভেলপ করবে। সো ফাইন্যান্সিয়াল মার্কেটে আমি আমি আসলে অপরচুনিটি দেখছি। সেকেন্ড হচ্ছে যে আপনারা দেখেন যে অল্টারনেটিভ যে মার্কেটটা আছে, যেখানে ফাইন্যান্সিয়াল মার্কেটের পাশাপাশি আপনারা যদি দেখেন যে প্রাইভেট ইকুইটি বলেন, প্রাইভেট কোম্পানিতে ইনভেস্টমেন্ট অপরচুনিটি, অথবা অল্টারনেটিভ ফান্ড অথবা ভেঞ্চার ক্যাপিটাল। সো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু এখন ভবিষ্যতে আস্তে আস্তে এগুলো বাড়তে থাকবে। কারণ বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে মার্জার অ্যাকুইজিশন বলেন অথবা ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এই অ্যাক্টিভিটি গুলো কিন্তু অন্যান্য কান্ট্রির চেয়ে অনেক কম ছিল হিস্ট্রিক্যালি। এখন কিন্তু সিচুয়েশন ডিফারেন্ট হচ্ছে, কারণ এখন আপনারা বড় বড় হয়তো মার্জার অ্যাকুইজিশনের নিউজ শুনতে পাচ্ছেন বিভিন্ন নিউজ মিডিয়াতে। তারপরে আপনারা হয়তো দেখছেন যে বড় বড় ধরনের ফরেন ইনভেস্টমেন্ট গুলো বাংলাদেশে আসছে, কারণ এই কান্ট্রির যে গ্রোথ অপরচুনিটি বা যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইনক্লুডিং প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর, সেটা কিন্তু অনেক অনেক অ্যাট্রাকটিভ। সো সেই কারণে অল্টারনেটিভ মার্কেটের অপরচুনিটিটাও আগের চেয়ে কিন্তু অনেক বেশি সামনে হয়তো থাকবে। আর বন্ড মার্কেটে যেটা আমরা কথা বলছিলাম, যে ডেফিনেটলি এটা একটা আমাদের তো একটা ডেভেলপমেন্ট আমরা আশা করছি। সো হয়তো খুব শীঘ্রই আমরা দেখবো যে ওই ওই সেগমেন্টও একটা ভাইব্রেন্ট একটা
অবস্থা চলে আসবে। তো ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টর বা ফাইন্যান্সিয়াল মাইক্রো সেগমেন্টে ক্যাপিটাল মার্কেট বলেন, অল্টারনেটিভ সেগমেন্ট বলেন অথবা বন্ড মার্কেট বলেন, টোটাল এন্টায়ার ইকোসিস্টেমটার আমি স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। এবং এখান থেকে শুধু ভবিষ্যতে আমি হয়তো নিয়ার অ্যাবাউট 5 years আপনারা হয়তো দেখবেন যে দেয়ার উইল বি এ লট অফ ডেভেলপমেন্ট ইন দিস সেগমেন্ট। ধন্যবাদ। ধন্যবাদ নুরুল ভাই স্যারকে। এখানে মূলত আমাদের রেগুলার কিছু এরিয়া অলরেডি আছে ব্যাংকিং সেক্টরে, ব্যাংকিং এবং নন ব্যাংকিং ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো তো অলরেডি ফাইন্যান্স প্রফেশনাল বা ফাইন্যান্স বিজনেস গ্রাজুয়েটের ডিমান্ড অনেক বেশি। পাশাপাশি স্যার যেগুলো বলেছেন যে সামনে আরো অনেক জায়গা অনেক কিছু বেশ কিছু নতুন ইন্ডাস্ট্রি ওপেন হতে যাচ্ছে। বিদেশি বেশ কিছু ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসতে শুরু করেছে অলরেডি, যেটা শ্রীলঙ্কা বা ইন্ডিয়াতে অলরেডি মার্কেট একটা গ্রো করেছে। বাট আমাদের এখানে যেহেতু লেবার কস্টটা কম, সেই কারণে হয়তো আমাদের এখানে আরো বড় পরিসরে সেই জায়গাগুলো তৈরি হবে, যেটা অলরেডি কয়েকটা ইন্ডাস্ট্রি কথা চলে এসছে। স্যার বলেছেন যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্টে যে বিভিন্ন রকমের সেক্টর গ্রো করার সুযোগগুলো এখনো বাংলাদেশে আছে, এগুলো তুলনামূলকভাবে এমার্জিং, বাট এগুলো অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে চলে এসছে, যেটা বাংলাদেশে আসলে আমাদের টোটাল মার্কেটটা আরো অনেক বড় হয়ে যাবে এবং সেখানে ফাইন্যান্স প্রফেশনালদের সুযোগ তৈরি হবে। তো এই পর্যায়ে আমি আমাদের আরেকজন ফ্যাকাল্টি মেম্বার, উনি এইচআর স্পেশালিস্ট এবং আমাদের এইচআর প্রোগ্রামিং গুলা, এইচআর কোর্স গুলা উনি খুব ভালো করে নিয়ে থাকেন, নাজমুন নূর ইভা ম্যাডাম। ওনাকে আমি জিজ্ঞেস করবো যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটের প্রফেশনালদের আমরা আরো আরো যুগোপযোগী করে রাখতে পারি। ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে অলরেডি আমাদের ডিসকাশন প্যানেল এবং আমাদের শ্রদ্ধেয় কিনোট স্পিকার যারা ছিলেন তারা অলরেডি বলে ফেলেছেন যে আমাদের এখনকার সিচুয়েশনে আমাদের অনেক কিছু রিশাফল হবে, আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচারে চেঞ্জ আসবে, আমাদের বিজনেস স্ট্র্যাটেজিতে চেঞ্জেস আসবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে আমাদের রিক্রুটমেন্ট পলিসিও চেঞ্জ হবে। সেই জন্য যে আগের মতো হয়তো টিপিক্যাল সিস্টেম আমরা যাব না, রিক্রুটমেন্ট হয়তো আগের মতো সেইভাবে অত ওপেন হবে না, বাট তারপর যেটা হবে সেটা হচ্ছে যে একটু ডিফারেন্ট ওয়েতে আসবে, যেহেতু আমাদের বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য প্যান্ডামিক এনভায়রনমেন্ট। তো সেই ক্ষেত্রে আমি যেটা সবার আগে মনে করি যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট বা নিজেকে ডিফারেন্ট ভাবে স্কিলফুল করা, ডাইভার্সিফাইড করার বিকল্প আর কোনো ওয়ে নেই। তো আমি যদি আমার নিজেকে এই কম্পিটিটিভ মার্কেটে স্টেবল করে রাখতে চাই বা সার্ভাইভ করতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা এমপ্লয়কে whatever he or she is existing or maybe he or she is trying for new job, সেই ক্ষেত্রে আমার নিজেকে ডাইভার্সিফাইড করতে হবে। আই হ্যাভ টু বি মাল্টিটাস্কার। শুধু একটা নলেজে যদি আমি নিজেকে কনসেন্ট্রেট করে রাখি, সেক্ষেত্রে হয়তো আমি আমার নিজেকে একজন কম্পিটিটিভ এমপ্লয়ি হিসেবে আমি মার্কেটে সার্ভাইভ করাতে পারবো না। কারণ যেহেতু এই মুহূর্তে আমাদের জব ওপেনিং গুলো খুব কম হচ্ছে, খুব ভেরি রেয়ার হচ্ছে, কারণ ফাইন্যান্সিয়াল মার্কেটের অবস্থা সেভাবে মানে আগের মতো স্টেবল না। তো সেই ক্ষেত্রে জব ওপেনিং হবে না, এটি খুব স্বাভাবিক। তো সেই জন্য লিমিটেড রিসোর্সের মধ্যে আমাদের যেটা করতে হবে যে আমি নিজেকে যদি ডাইভার্সিফাইড করতে পারি এবং মাল্টিটাস্কিং এ করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট স্কিলস লাইক ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে আমি যদি কিছু কোর্স কমপ্লিট করতে পারি, কিছু প্রফেশনাল ট্রেনিং নিতে পারি। এখন অনেক ধরনের প্রফেশনাল ট্রেনিং ইন্ট্রোডিউস হচ্ছে নাওয়াডেজ নতুন করে, যেগুলো হয়তো আগে ছিল না। এই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে নতুন নতুন কোর্সেস ইন্ট্রোডিউস হচ্ছে এবং কিছু স্কিলফুল, স্পেশালি দ্য আইটি স্কিল, যেহেতু আমরা অলরেডি এখন ডিজিটালাইজেশনে চলে যাচ্ছি এভরিথিং। তো সেই ক্ষেত্রে আমার আইটি স্কিলটা ভেরি নেসেসারি, কারণ দেখা যাচ্ছে এখন আমরা ফিজিক্যালি অফিস করছি না, আমাদের হয়তো বেশিরভাগ মিটিংস এন্ড আদার্স যে ডিসকাশন গুলো আমরা ওভার দ্য টেকনোলজির মাধ্যমে করছি। তো সেই ক্ষেত্রে আমাকে টেকনোলজিক্যালি সাউন্ড হতে হবে ডেফিনেটলি, আদারওয়াইজ আমি এই মুহূর্তে সার্ভাইভ করা আমার জন্য ভেরি ডিফিকাল্ট। আর থার্ড যেটা হতে পারে যে হ্যাঁ, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, কমিউনিকেশন স্কিল, এটার উপরে তো অ্যাকচুয়ালি কোনো কোয়ালিটি হতেই পারে না। হোয়ারএভার ইউ আর, এটা আপনি ফাইন্যান্সিয়াল মার্কেটের ক্ষেত্রে হোক বা যে কোনো সেক্টরে যদি আপনি কাজ করতে চান, কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ইট ইজ ম্যান্ডেটরি নাও, কারণ আপনি দেখা যাচ্ছে এই মুহূর্তে টোটাল ওয়ার্ল্ড একটা গ্লোবালাইজেশনের আন্ডারে আসছে বেশি, কারণ কি আমরা এখন ফিজিক্যালি কোথাও মুভ করতে পারছি না সেভাবে। তো আমাদের দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য মিটিংস, মোস্ট অফ দ্য কাজগুলো আমাদের ওভার দ্য ডিজিটালাইজেশনের মাধ্যমে হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যখন মিটিংস গুলো করছি, আমাদের ফরেন ন্যাশনালসদের সাথে আমাদের কমিউনিকেট করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি
টেকনোলজিক্যাল সাউন্ড না হন, আপনি যদি কমিউনিকেশনে যদি আপনি ইফ ইউ আর নট স্ট্রং এনাফ, দেন দ্যাট টাইম হয়তো দেখা যাবে যে আপনার ভাইটাল মিটিং আপনি কান্ট পারফর্ম ইন এ গুড ওয়ে। তো সেই ক্ষেত্রে দেখা যায় অর্গানাইজেশনের সাথে সাথে আপনার নিজের ইমেজও খারাপ হচ্ছে, প্লাস আপনি যে প্রোডাক্টিভিটিটা আপনি ডেলিভার করতে চেয়েছিলেন সেটা হয়তো করতে পারছেন না। কারণ আমরা যেটা জানি, মানে আমরা ন্যাচারালি এটা জানি যে একটা কথা দিয়ে কিন্তু আমরা বিশ্বজয় করতে পারি, আমরা সাধারণত এটা জানি। যে দেখা যায় যে আমি সুন্দর করে যদি কমিউনিকেট করতে পারি, আমি আমার বিজনেস পারপোজ এবং আমি আমার স্কিল গুলোকে যদি সেখানে আমি অ্যাজ এ এক্সট্রোভার্ট হই, আউটস্পোকেন হই, আমার জিনিসগুলোকে যদি আমি সুন্দর করে মার্কেটে তুলে ধরতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার কম্পিটেন্সটা একদিকে যেমন শো হচ্ছে, সেই দিকে আমি আমার কোম্পানির জন্য বেনিফিট গুলো নিয়ে আসতে পারবো। এই জিনিসগুলো একমাত্র যদি আপনি ইফেক্টিভ ট্রেনিংস এর মাধ্যমে নিজেকে যদি বিল্ড আপ করতে পারি, স্কিলফুল করতে পারি, সেই ক্ষেত্রে আমি মার্কেটে একজন কম্পিটেন্ট এমপ্লয়ি হিসেবে নিজেকে প্রুভ করতে পারবো। এবং যত আমার স্কিলফুল হবে, এক্সট্রা কারিকুলাম ছাড়াও আদার্স যে স্কিল থাকবে, স্পেশালি লাইক এখন যেহেতু আমরা কম্পিউটারের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তো দেখা যাচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্যাল টুলস আমাকে জানতে হবে। ইফ আই ওয়ান্ট টু গো ফর এ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস লাইক এসপিএসএস এন্ড আদার, এক্সেল ইজ ম্যান্ডেটরি। তো এই জিনিসগুলো যদি আমি এক্সপার্ট হয়ে থাকি, তো আমি যদি মাল্টিটাস্কার হয়ে থাকি, তাহলে দেখা যাচ্ছে যেহেতু আমার জব ওপেনিং কম, একজন কিন্তু একটা ইনস্টিটিউশনের 360 ডিগ্রি কভার করতে পারে। তাকে দেখা যাচ্ছে যে একজনকে দিয়ে আমি হয়তো মাল্টিটাস্কিং এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসও করাতে পারছি, তাকে দিয়ে হয়তো মার্কেটিং এর কাজও করাতে পারছি, অ্যাজ ওয়েল এজ আমি তাকে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের যে কাজগুলো একসাথে করাতে পারছি। তো সেই ক্ষেত্রে হয় কি যে আমার কোম্পানির জন্য বেনিফিটেড, যে আমার জব কস্টটাও কমে যাচ্ছে, যে আমার এমপ্লয়ের পেছনে কস্টিংটা কমে যাচ্ছে, যেটা আমাকে এই মুহূর্তে খুব বড় একটা সাপোর্ট দিবে। প্লাস একজন এমপ্লয়ি হিসেবেও আমি যদি মাল্টি ডাইমেনশনাল এবং মাল্টিটাস্কার হয়ে থাকি, আমার জন্য জব পাওয়াটা এবং নিজেকে একজন কম্পিটেন্ট এমপ্লয়ি হিসেবে প্রুভ করাটা ইজি হয়ে যাবে। তো আই থিঙ্ক আমার পয়েন্ট অফ ভিউতে মনে হয় যে এই মুহূর্তে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট এবং এক্সট্রা স্কিল গুলো গ্যাদার করার কোনো অল্টারনেটিভ আর আমি মনে করছি না আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ধন্যবাদ ম্যাডাম। এগেইন আমাদের এই যে স্কিল লেভেল ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের জায়গাগুলো বের হয়ে গেছে, যে স্কিলটা ডেভেলপ করতে হবে কিছু কিছু পার্টিকুলার জায়গাতে, যে স্কিল গুলা বা যে সেক্টর, যেই পার্টিকুলার স্কিল লেভেল গুলা বা স্কিল গুলা আমাদের আমরা খুঁজে পেয়েছি খানিকক্ষণ আগে আমাদের স্পিকারদের কাছ থেকে। তো এই মুহূর্তে আমি আমাদের এই ওয়েবিনারের শেষ পর্যায়ে আছি। তো আমাদের বিশেষ অতিথি আমাদের প্রো ভাইস চ্যান্সেলর স্যার ডক্টর এম দিলদার হোসেন স্যারকে আমি একটু অনুরোধ করব স্যারের কিছু বক্তব্য শোনার জন্য আমাদের এই ওয়েবিনারের সম্পর্কে। স্যার। আসসালামু আলাইকুম, মাননীয় ভাইস চ্যান্সেলর, আমাদের কি নোট স্পিকার জনাব জনাব কি বললেন ওনার নাম, চিফ গেস্ট, আচ্ছা হ্যাঁ, গুলজার নবী নুরুল হাই সাহেব, ওনাদের বক্তৃতা শুনলাম, অনেক কিছু আমরা এই ব্যাপারে আলোকিত হলাম। তো আমি মনে আমাদের এটা আমাদের শিক্ষক এবং ছাত্ররা উপকৃত হয়েছে। তো এর মধ্যে বলে ওনারা আলোকিত করছেন। তো আমার এই নবী সাহেবের বক্তৃতার মধ্যে আমি অনেক কিছু শিখলাম। তো কতগুলো জিনিস আমি জানি না, যে আমাদের বলছেন যে আমাদের কি বলে ওটা, আমাদের রিমিটেন্স আসছে এবং আমাদের ইয়ের ফরেন কারেন্সি রিজার্ভ is good, food distribution and a food reserve is good. এটা ভালো কথা, কিন্তু এখানে একটা কথা আমি যেটা, সেটা ফুড ডিস্ট্রিবিউশন অবস্থাটা কি আমাদের ফুড ডিস্ট্রিবিউশন। তো এই ইয়ের সময় যে আমাদের এই height of the coronavirus, it didn't seem to be very well. তারপরে এখন এই বন্যা পরিস্থিতিতে যেটা মনে হয় লং লাস্টিং হতে পারে এবং এ ডিভাস্টেটিং একটা সিচুয়েশন, এবং এই সিচুয়েশনে যেটা হবে যে মোস্ট অফ দি ক্রপস আর ডিস্ট্রয়েড না।
এগুলো আবার নতুন করে এই ফসলগুলো বোনানো সম্ভব না, হয়তো নেক্সট ক্রপ সিজনের জন্য অপেক্ষা করতে হবে। এই একটা একটু জানতে চাচ্ছি আমি। আর আরেকটা হলো যে উনি বলছেন যে আমাদের লকডাউন উঠিয়ে দিতে হবে। এখন লকডাউন উঠিয়ে দিলে যেটা সার্জ হবে যে করোনা, যেটা বিশেষজ্ঞরা বলছেন, সেটা কোপ করার মতো আমাদের কি অবস্থা আছে? দি কস্ট অফ ডেথ অ্যান্ড মেডিকেল সার্ভিসেস, সেটা আর যেই লাভটা আমরা করবো যে ইন্ডাস্ট্রি খুলে দিয়ে, তাতে কি খুব একটা লাভ হবে আমাদের? আমার এখানে আমি যদি কিছু বলেন আর কি এই ব্যাপারে, যে এডিকুয়েট প্রস্তুতি না আমি। আর জনাব নুরুল হাই সাহেবের কথা যে স্টক এক্সচেঞ্জের উনি কথা বলছেন যে এটা আমাদের ক্যাপিটাল মার্কেটের একটা বিরাট জিনিস। আসলে আমাদের স্টক এক্সচেঞ্জটা কি ওয়ার্কেবল, ট্রাস্টওয়ার্দি, ক্যান পিপল রিলাই অন ইট? যে দুটা বার আমরা দেখছি যে অনেক লোকই ফতুর হয়ে গেছে, সর্বসহারা হয়ে গেছে। কেউ কেউ হয়তো যাদের পয়সা আছে টিকে আছে। তো এটার এই জিনিস যদি ফিরিয়ে না আনে, এটার কোনো ভবিষ্যৎ কি আসলে আছে? আমি আমার একটু সন্দেহ আছে এ ব্যাপারে। তারপরে উনি আরেকটা বলছেন, দুজনে বলছেন যে এমপ্লয়মেন্টের কথা আর গ্রোথ। আমাদের অভিজ্ঞতা হইলো যে আমাদের এই গত 10, 12 বা 15 বছর ধরে এখানে আমরা গ্রোথ শুনে আনছি, 8%, 9%, 10% গ্রোথ আমাদের হয়েছে। সেগুলো আমরা কোনো এমপ্লয়মেন্ট দেখিনি, যেটা অন্যান্য দেশে হয় যে গ্রোথ ভার্সেস এমপ্লয়মেন্ট। এখানে কিছু হয়নি, সেই ধরনের কোনো আলামত আমরা ঠিক দেখিনি। তো এখন যদিও আমাদের গ্রোথ হবে, তো গ্রোথের সাথে যে এমপ্লয়মেন্ট বাড়বে বা বর্তমান এমপ্লয়মেন্ট থাকবে, সেটা কিভাবে সম্ভব হবে? আমাদের যেই অবস্থা দেখতেছি, হয়তো বা এই কস্ট কাটিং এ পড়ে যাবে আপনাদের, এমপ্লয়মেন্ট না হয়ে নেগেটিভ এমপ্লয়মেন্ট অবস্থা দাঁড়াতে পারে। স্যার আপনি ই করলে আমি আমাদের গেস্টদের কি আপনার প্রশ্নগুলো স্যার তাদেরকে আমরা আসবো না, আমি বলি ওনারা বলে দেন নাকি ভিন্ন ভিন্ন বলবো? তাহলে আগে তাহলে দুলজার সাহেবটার উত্তর পাই, তারপরে বলো, আই সাহেব বলো। বুঝলেন স্যার, যদি আপনার অপিনিয়ন গুলো শেয়ার করতেন আমাদের পরিচিত স্যার। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যায়। থ্যাংক ইউ স্যার, পরবিশ স্যার। স্যারের একটা কথা হলো লকডাউন তুলে দিলে কি হবে? আসলে তো এখন লকডাউন আসলে নাই, ভার্চুয়ালি তো লকডাউন নাই এখন। না আমরা আছে আছে লকডাউন, এক শ্রেণীর লোকের আছে, এক শ্রেণীর লোকের নাই। জি জি, যাদের টাকা পয়সা আছে, সেভিংস ভালো আছে, এরা লকডাউনে আছে, আর যাদের সেভিংস নাই ওরা মাটিঘাটে আছে। হ্যাঁ আছে, কিন্তু সেরাও তো যদি আপনি কুইকলি উঠে দেন, তারাও তো বার্ডেন হয়ে দাঁড়াবে না। এটা আমাদের সমস্যা ছিল, আমরা অ্যাজ এ হোল জাতি হিসেবে আমরা ডিসিপ্লিন না, জাতি হিসেবে আমরা ডিসিপ্লিন না, এটা একেবারে নিরম সত্য। আমাদের চলাফেরা, লাইফস্টাইল, কথাবার্তা, আমরা কিন্তু আসলে ডিসিপ্লিন না। আপনি দেখেন রিক্সায় বসে সিগারেট খাচ্ছে, মাস্ক নাই। হ্যাঁ নাই, ট্রু, আমরা জানি যে সিগারেট পার্লামেন্টে আইন পাস করা আছে, সিগারেট খাইলে তার প্রকাশ্যে তার 100 বা 150 টাকা জরিমানা, প্রকাশ্যে পুলিশে নিজে খাচ্ছে, তো কে কারে চেক দিবে? অর্থাৎ আমাদেরকে সোশ্যাল হেলথ মেজার গুলো এগুলো পরিপালন করতে হবে। যেমন ধরেন আমি ব্যাংকে একদিন পরে পরে যাই, অনেকে 1 মাস ধরে আসে না। আমি উদাহরণ দিচ্ছি, আমি সরি টু সে, অনেকে 1 মাসও আসে না, অথচ আমি একদিন পরে পরে যাই। যখন আপনি এখন পাবলিক সার্ভিস, যখন আপনি ইউ মাস্ট অ্যাটেন্ড অফিস, কিন্তু আপনি তো পালিয়ে গেলে চলবে না যুদ্ধক্ষেত্র থেকে। না না, সেটা ঠিক। আপনি যদি একবারে লাগাম ছাড়া ছেড়ে দেন, না লাগাম ছাড়া কখনো দরকার নাই, লাগাম তো থাকতেই হবে, স্বাভাবিক সময় লাগাম থাকবে, স্বাভাবিক সময় থাকতে হবে।
একটা স্যারে বলছেন যে প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু employment হচ্ছে না। প্রবৃদ্ধি এটার হচ্ছে ইতিহাস কিন্তু খারাপ। আমি যে এটা এই যে কারণ- গত 10 বছরে জি, জি, জি। বা 12 বছরে বা তারও আগ থেকে প্রবৃদ্ধি কর্ম শুনে আসছি, কিন্তু সেই পরিমাণে কিন্তু এমপ্লয়মেন্ট বাড়ায় না। আপনি কারণ বুঝতে হবে যে প্রবৃদ্ধিটা কোথায় হচ্ছে এটাকে বুঝতে হবে এখন কম্বিনেশনটা কোথায়। এর কারণ হলো আমাদের প্রবৃদ্ধি হচ্ছে সেটাই তো জানতে চাচ্ছি, ব্যাখ্যাটা জানতে। হচ্ছে হলো ধরেন পদ্মা সেতুতে, পাওয়ার প্লান্টে, এই কিছু কিছু সেক্টরে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু বেসিক্যালি এমপ্লয়মেন্ট জেনারেট করে এই সমস্ত জায়গায় প্রবৃদ্ধি হচ্ছে না, এই কারণে আমাদের এমপ্লয়মেন্ট বাড়ছে না। তাহলে আপনার সাজেশন কি? না, সাজেশন হলো আমাদের যে লেবার ইন্টেন্সিভ যে ইন্ডাস্ট্রি এগুলিতে প্রমোট করতে হবে। এগুলোতে ইনভেস্ট। জি 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 জি, হ্যাঁ, ইকোনমিক্স এখন এটা বলছি That is জব what I- বেস গ্রোথ, এটা হচ্ছে জব বেস গ্রোথ বলতেছে ওয়ার্ল্ড ব্যাংক That is that is what I am driving at. জি, আপনি জি। যাতে দালান কোঠা বানাইলেন, তাজমহল বানাইলেন, এমপ্লয়মেন্ট হলো না, তাতে তো প্যাট জি জি, পড়বে না। না 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 না, জি, জি। That is precisely the point. জি, যে জি, জি। আমরা ইনফ্রাস্ট্রাকচার যেগুলো ওয়েট করতে পারতো তার মধ্যে বেশি ইনভেস্টমেন্ট করতেছি, কিন্তু যেটা ইমিডিয়েট দরকার সেটাতে আমরা করে নেই, তাতে কোনো লাভ হয় না। আরেকটা হলো যে এই ফুড আমাদের আছে, আমরা দেখলাম প্যান্ডেমিকের শুধু ডিস্ট্রিবিউশনটা খুবই খারাপ। এখন গলতটা কোথায়? যে এখন তো আরো খারাপ, কারণ আপনার যে ফ্লাড যদি কন্টিনিউ করে, লং স্ট্যান্ডিং হয়, তাহলে তো যেই ধরনের ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে সেটাও ভেঙে যাবে। বাঁধ ভেঙে গেছে, কাঁচা রাস্তা ধসে গেছে, তো কৃষকের অবস্থা তো খুবই খারাপ অবস্থায় পৌঁছবে। তো স্টক থাকলে তো হয় না। স্টক না, আমাদের সাফিসিয়েন্ট স্টক আছে, এবং আমরা ফরেন আমাদের যে ফুড সাইকেল, এটা 3-4 মাস পর এই ধানটা 3-4 মাস পর পর আসে। আমাদের যে ফুড যে সাইকেলটা, এটা 3-4 মাস পর পর আসে। ফলে আমাদের একটা ফেল করলেও সমস্যা হয়, তেমন একটা সমস্যা হয় না। এখন আপনার গুদামে চাল থাকলে তো হবে না, গুদামে থাকতে হবে না, সেটা তো লোকের দরবারে যেতে হবে, লোকের বাড়িতে পৌঁছতে হবে। জি জি, মেইন যে সমস্যা পার্সেসিং পাওয়ার, অনেকে পার্সেসিং পাওয়ার নাই। হ্যাঁ, পার্সেন্টিং পাওয়ার আছে, এই পার্সেসিং পাওয়ারটা অনেকে ফল করছে। ডিস্ট্রিবিউশন সিস্টেম। আরেকটা হলো যেটা খুবই অ্যালার্মিং, যে আমাদের এনজিও সেক্টর কিন্তু গ্রামগঞ্জে বেশ ভালো কাজ করছে। এনজিও সেক্টরে তাদের রিপেমেন্ট বন্ধ আছে, তাদের কিন্তু বন্ধ আছে, ইনস্টলমেন্টে বন্ধ আছে। এর ফলে একদিকে তারা যেটা পুনরায় লোন দিতে পারছে না, আবার অনেকে সেভিংসও দিতে পারতেছে। এটা কিন্তু একটা সাংঘাতিক স্টেজ হয়েছে এনজিও সেক্টরের ক্ষেত্রে। আচ্ছা, ক্যাপিটাল মার্কেট যেটা বললেন, ক্যাপিটাল মার্কেট আমার দৃষ্টিতে মেইন সমস্যা আসলে কনফিডেন্স। এখন আমি কনফিডেন্স কি করে বাড়াবো? হাউ ডু ইউ ডু ইট? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আরো শক্তিশালী করতে হবে। তাদের যে রিফারি যে ভূমিকাটা, এটা খুব দুর্বল ছিল। এই কয়েক বছর দেখছি তাদের রিফারি সিকিউরিটি এক্সচেঞ্জ, যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। আরেকটা হলো যে আমাদের ধরেন এই যে আমাদের ইসলামিক ব্যাংকিং 25% আমাদের ব্যাংকিং সেক্টরে, কিন্তু আমাদের ইসলামিক ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট সুকু, যেটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার, ইভেন নন মুসলিম কান্ট্রিতেও আছে, কিন্তু আমাদের যারা এই যে একজন ক্যাপিটাল মার্কেটের একজন আছেন, আমার ভাই আছেন একজন ভেঞ্চার ক্যাপিটালের, কিন্তু আমি খুব কম ক্যাপিটাল মার্কেট যারা পার্টিসিপেন্ট বা প্লেয়ার, যে খুব কম লোকের মুখে শুনি সুকুরের কথা। তারা মনে হয় যে এটা আমার সরি করতে, আমার একটা ধারণা যাদের নামই শুনেন না, এমন একটা ভাবা। কিন্তু আমাদের শুনেন, এটা ইট ইজ নট আন্ডারস্টুড, এটা আপনাদের দায়িত্ব। আমরা এখন চালু করতে পারি। আমি অনেকবার গেছি, বুঝলেন, আমি আপনাকে বলছি আমি এখনো বুঝি নাই। ওই ভাইস চ্যান্সেলর সাহেবকে জিজ্ঞাসা করেন, উনিও বুঝেন না। কারণ আমরা দুজনে ট্রাই করছি টু আন্ডারস্ট্যান্ড যে এটা কি জিনিসটা কি। তো এটা হইলো যে আপনার ব্যাংকার হিসেবে আপনাদের দায়িত্ব হয়েছে টু মেক আস আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসটা, এই জনসাধারণ যদি না বুঝে জনসাধারণ ইনভেস্ট করবে না। প্রচার অল্প, বিশেষ করে আমি মিডিয়াকে বলবো, মিডিয়া, বাংলাদেশি মিডিয়া অনেক লেস ইনফরমেশনে তারা অনেক বেশি ফোকাস। বাট এই ক্যাপিটাল মার্কেট, ব্যাংকিং এর রিপোর্ট করে কোনটা যে ব্যাড লোন হয়ে গেছে, শুধু এই ব্যাড লোনটাই দেখে, এখানে যে প্রচুর ইনভেস্টমেন্ট আছে এটা কিন্তু তারা নজর করে। স্যার আমি যদি একটু ইন্টারাপ্ট করি স্যার আপনাদের,
আমাদের ডিসকাশনটা আর একটু মনে হয় মানে আমাদের যেহেতু একটা টাইম লিমিটেশন আছে স্যার, তো যে পয়েন্টগুলো স্যার রাইটলি সেড, গুলজার নবী স্যার রাইটলি বলেছেন যে ক্যাপিটাল লেবার ইন্টেন্সিভ যে ইন্ডাস্ট্রি সেখানে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে, পাশাপাশি আমাদেরকে হচ্ছে মানে কনফিডেন্স বাড়াতে হলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটা আছেন সেখানে তাদের কাজ করার সুযোগগুলি তৈরি করে দিতে হবে। আমার মনে হয় নুরুল ভাই স্যার একটু কিছু বলতে চান, বা এখানে হালকা যদি অল্প 1-2 মিনিটের মধ্যে একটু ইনপুট দিতে চান, যেহেতু প্রফেসর কিছু ব্যাপারে বুঝতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। সো আসলে এই জায়গাটাতে সবারই যার যার ওপিনিয়ন থাকবে। আমি সবাইকে মানে সম্মান করি। অবশ্যই এটা নিয়ে ডিবেটও থাকবে যে একটা ফাইন্যান্সিয়াল মার্কেটের এখন সিচুয়েশন কি, নেক্সট 1 বছর বা 5 বছর পরে লং টার্ম এটা কোথায় যাবে। সো আমি জাস্ট 2টা মিনিট সময় নিই, আমি জাস্ট একটু মানে ডিকোড করে বলি যে অ্যাকচুয়ালি যে জায়গাগুলো আমরা এইমাত্র আলোচনা করলাম, প্রবলেমটা কিন্তু আসলে ওই জায়গাতেই ছিল। প্রথম প্রবলেম হচ্ছে যে আমাদের কনফিডেন্সের সমস্যা। এটা ইনস্টিটিউশন বলেন বা রিটেলার বলেন, এখানে একটা কনফিডেন্সের বড় ধরনের একটা ল্যাকিং আছে। এখন কনফিডেন্সের ঘাটতিটা কেন হলো? কনফিডেন্সের ঘাটতি হলো আপনি অ্যাগেইন মানে আমি অলওয়েজ এটা কম্পারেটিভ অ্যানালাইসিসটা পছন্দ করি এই কারণে, কারণ আপনি বাংলাদেশকে যদি অন্যান্য পৃথিবীর যে কোনো কান্ট্রির সাথে কম্পেয়ার করেন, এখানে রিটেল ভার্সাস ইনস্টিটিউশনাল বা ইভেন কর্পোরেট যে বিনিয়োগকারী তাদের যে পার্টিসিপেশন, এটা কিন্তু কমপ্লিটলি মানে একটু অ্যাবনর্মাল ছিল। সো ওই জায়গাটাতে এখন আমাদের কোশ্চেন হচ্ছে, আমাদের মেইন কোশ্চেন হচ্ছে যে এই যে ইমব্যালেন্সটা আছে, এটা কি এখন যা আছে এটা কি এরকমই থাকবে না ভবিষ্যতে এর চেয়ে ভালো হবে? তো এখানে সবারই ডিবেট থাকবে, সবাই সবার ওপিনিয়ন থাকবে, বাট আমি অ্যাজ এ অ্যানালিস্ট বা আমি আমার অ্যানালাইসিস যেটা বলে যে ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন উইল গ্রো। কারণ ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন কেন কম ছিল? গুলজার সাহেব স্যার বলেছেন, তারপর আমাদের সম্মানিত স্যাররা বলেছেন যে এখানে একটা লিকুইডিটি ক্রাইসিস রিলেটেড ইস্যুস ছিল ব্যাংকিং সিস্টেম বলেন, ওভারঅল ইকোনমিতে। সো এই জিনিসগুলো কিন্তু সাইক্লিক্যাল বা এই জিনিসগুলো টাইম বিং। এই এই ইস্যুটা আপনি বাংলাদেশের সাথে অন্য কান্ট্রির সাথে কম্পেয়ার করে দেখেন যে ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন যদি বাড়ে, সেই ক্ষেত্রে ওই প্রাতিষ্ঠানিক বিনিয়োগ থেকে কিন্তু একটা কনফিডেন্স মার্কেটে ফ্লো হয়, এটা একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যু হচ্ছে আমি যেটা বললাম যে আপনি দেখেন এখনো কিন্তু মার্কেটটা নেসেন্ট বা একটা গ্রোথ অপরচুনিটি আছে। মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও ইজ লেস দেন 20%. সো ইউ হ্যাভ টু গিভ সাম টাইম টু দ্য মার্কেট টু গ্রো অ্যান্ড রিচ টু এ সার্টেন স্টেজ। এটা স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হওয়ার আগে উই ক্যান নট এক্সপেক্ট এনিথিং। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর সেকেন্ড যেটা ইস্যু সেটা হচ্ছে যে অ্যাজ এ এখানে যে যারা মার্কেট স্টেক হোল্ডার আছেন, যে স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট গুলো যে কথাগুলো আসছে, আই ক্যান ক্লিয়ারলি সি দিস থিংস। এগুলো আস্তে আস্তে কিন্তু স্টেপ গুলো শুরু হয়ে গিয়েছে। বন্ড মার্কেট নিয়ে কথা হচ্ছে, সিকিউরিটি কথা বললেন, দেন এখানে আপনার ক্যাপিটাল মার্কেটের যারা প্রাইভেট ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটাল, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট নিয়ে কথা হচ্ছে। ইভেন ইউমে আপনারা শুনলে হয়তো খুশি হবেন যে এসব অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট গুলার কিভাবে লিকুইড করা যায়, কিভাবে এগুলোকে ট্রেডেবল করা যায়, সেই ধরনের টেকনোলজি এবং সেই ধরনের কাজগুলো কিন্তু মার্কেটে শুরু হয়ে গেছে। সো দিজ আর দ্য চেঞ্জেস, দিজ আর দ্য ইন্ডিকেশনস দ্যাট হ্যাঁ কনফিডেন্স লো ছিল, দেয়ার আর সাম রিজনস, বাট স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট গুলো যদি হয়ে যায়, যেটা ভেরি লাইকলি উইল হ্যাপেন ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, যেহেতু অলরেডি কিছু স্ট্রাকচারাল স্টেপ আমরা দেখতে পেরেছি যে ফ্রম দ্য রেগুলেটরস, ইনক্লুডিং আমাদের স্যারও বলেছেন এবং এসএসসির কথাও বলেছেন, বাংলাদেশ ব্যাংকের দিক থেকে অনেক 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 ধরনের স্টেপ অলরেডি নেওয়া হয়েছে। সো এই ক্ষেত্রে স্টেক হোল্ডারদের এঙ্গেজমেন্ট বাড়ানো, মার্কেটের স্ট্রাকচার ঠিক করা, ইনস্টিটিউশনের পার্টিসিপেশন বাড়ানো, এগুলো করলে অটোমেটিক কিন্তু এখানে একটা ফ্লো চলে আসবে। আর সেকেন্ড আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে এখানে আরেকটা বড় ডিফারেন্স আমাদের কান্ট্রির সাথে অন্যান্য কান্ট্রির, একটা বড় ডিফারেন্স হচ্ছে যে এই মার্কেটটা আসলে আমরা ধরেন এই যে আমার কনফিডেন্স কমে গেল বিনিয়োগ করতে গিয়ে, আমি এটাকে কি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে দেখছি নাকি লং টার্ম ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবে দেখছি? সো আমার যদি অ্যানালাইসিস ঠিক থাকে, ইফ আই এম কনফিডেন্ট যে ধরেন মার্কেট হোয়াট এভার দ্য ফাইন্যান্সিয়াল ও ক্যাপিটাল মার্কেট অর এনি মার্কেট সিচুয়েশন যাই হোক, সেই ক্ষেত্রে যদি আমাকে ডিসাইড করতে হবে আমি কি লং টার্ম মানে লং টার্মে বিনিয়োগ করবো না শর্ট টার্মে বিনিয়োগ করবো, তো সেই ক্ষেত্রে ওই ডিসিশনটা নিয়ে ওই ডিসিশন অনুযায়ী ডিসিশনটা এক্সিকিউট করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমি দেখি যে অনেকে সুইচ করেন, হ্যাঁ
লং টার্ম ইনভেস্টমেন্ট করতে এসে আবার শর্ট টার্মে সুইচ করেন অল্প সময়ে বিনিয়োগ করার জন্য। সো এই কারণে কিন্তু আসলে কনফিডেন্সের একটা বড় ধরনের ব্রিচ হয়। সো ইন এ নাটশেল আমি বলবো আই ক্যান সি এ লট অফ অপরচুনিটিস অ্যাহেড। এখানে অনেক অনেক অপিনিয়ন থাকতে পারে, বাট আমি আই এম ভেরি মাচ হোপফুল। সো লেটস সি ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। ধন্যবাদ। আবার আমরা আগের কাউন্টার অবস্থান থেকে আবার আমরা ইমপ্রুভ করেছি অনেক অনেক বেশি। আমরা ভালো অবস্থায় আছি এই করোনার কারণেও। তো আমি এই শেষ মুহূর্তে যদি আমরা বলি যে ওভারঅল আমাদের এই ওয়েবিনারের ডিসকাশন থেকে বেশ কিছু চ্যালেঞ্জিং জায়গা আমরা পেয়ে গিয়েছি ফাইন্যান্সিয়াল সেক্টরের। এর মধ্যে একটা হচ্ছে যে রেগুলেটরি বডি যারা আছে, যে বিসেক, বাংলাদেশ সিকিউরিটি কমিশন এবং বাংলাদেশ ব্যাংক, তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে এবং তাদের রুলস রেগুলেশন গুলো রাইট যেন তারা অ্যাপ্লাই করতে পারে, সেটা একটা বড় থাকে। পাশাপাশি মার্কেট স্ট্রাকচারটাও মাঝে মধ্যে আমাদের ইকোনমির জন্য ফেভারেবল থাকে না, ওটাও আমাদের মধ্যে রিভাইজ বা রিস্ট্রাকচার করা উচিত। লেবার ইন্টেন্সিভ জায়গা সেক্টর যেগুলো আছে সেগুলোতে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, তাতে করে আমরা করোনার কারণে যে আমাদের লসগুলি হয়েছে সেগুলো যেন টিকে নিতে পারি। লেবার ইনভেস্টর কনফিডেন্সের একটা ব্যাপার ইস্যু, যেগুলো আমাদের ফোকাস করা দরকার। তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য যে পিছনের 3টা পয়েন্ট বললাম, যে যে রেগুলেটরি বডিগুলার বা তাদের কার্যক্রমগুলো বাড়ানো, মার্কেট স্ট্রাকচারটা ঠিক রাখা, সাপোর্টিভ রাখা, সেই জিনিসগুলো করা যেতে পারে। আর আমাদের এই যারা জব সিকার আছে বিজনেস গ্রাজুয়েট বা অন্য ডিসিপ্লিন থেকে, তাদেরকে তাদের ব্যাপারে আমরা যেটা পেয়েছি যে তাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের বেশি স্কিল দিয়ে অনেক বেশি ওয়ার্কআউট করতে হবে। তার মধ্যে কমিউনিকেশন স্কিল এসেছে, অ্যানালাইটিক্যাল স্কিল এসেছে, আইটি স্কিল আছে, এইগুলো যেন তারা খুব বেশি প্র্যাকটিস করেন এবং নিজেদের কাজ শুরু করে ফেলেন। তাহলে হয়তো তারা সামনে কম্পিটিশন নিজেদেরকে আরো এগিয়ে রাখতে পারে। তো আমি একদম শেষ সময়ে শেষ মুহূর্তে আছি। আমাদের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর স্যার অনেকক্ষণ যাবত আমাদের সাথে আছেন। স্যারকে স্যারের অনেক মূল্যবান সময় আমাদের এই ওয়েবিনারে দিয়েছেন। তো এই শেষ বেলায় আমি স্যারকে অনুরোধ করব, স্যার যদি আমাদের এই ওয়েবিনার সম্পর্কে কিছু বলেন এবং আমাদের আরো কোনো উপদেশ আরো দেন, যেটা আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী ওয়েবিনার গুলো আরো ভালো করার জন্য বা আরো ভালোভাবে আমাদের student-দের, আমাদের যে স্টেক হোল্ডার আছে তাদেরকে সহায়তা করার জন্য আমরা করতে পারি। ভাইস চ্যান্সেলর স্যারকে বলার অনুরোধ। Okay. At the very beginning, I must thank the Business School for arranging such a nice topic for discussion in the webinar. I think this will highly benefit our students. They will know about the challenges for development of financial markets. And are they participating, Tajul? Are your students, especially MBA and EMBA, bank math, are they participating in this seminar? স্যার তারা ভিডিও লাইভে নাই, বাট তারা কমেন্ট করেছেন, কমেন্ট গুলো আমরা নিয়ে No, I think I should have asked them to, because our learned speakers, they have touched on many important points, and that would have benefited my students. Anyway, I thank my learned speakers for choosing this topic and talking about it. আমি আপনাদের কাছ থেকে একটু ছোট্ট পয়েন্ট জিজ্ঞাসা করতে চাচ্ছি। আমাদের দেশে যে শেয়ার মার্কেটটা হঠাৎ করে ক্র্যাশ করলো, এটার কি ঘুরে দাঁড়াবার কোনো সম্ভাবনা আছে? I want to know from my distinguished speakers. আপনারা কি এই ব্যাপারে কোনো কমেন্ট করতে? আমাদের শেয়ার মার্কেট এটা তো এক সময় ক্র্যাশ করলো। হ্যাঁ, শেয়ার মার্কেটটা তো বোধহয় ওয়ান অফ দি পার্ট অফ ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের একটা অংশ হতে পারে, তাই না? তো এই মার্কেটটা কি এখন ঘুরে দাঁড়াচ্ছে বা দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে? তাই এখন পেপারে তো পড়তেছি দে আর ডুইং গুড, একটু ভালো করছে, কিন্তু আপনাদের কাছে শুনতে যাচ্ছি হোয়াট ইজ দ্য প্রসপেক্ট অফ দিস শেয়ার মার্কেট? স্যার নুরুল হাই স্যারকে আমি একটু অনুরোধ করব যে যেহেতু উনি ক্যাপিটাল মার্কেট নিয়ে অনেক বছর যাবত কাজ করছেন,
নুরুল হাই স্যার আচ্ছা। কিছু বলবেন স্যারের? To kindly to please shed some light on this to enlighten people like us who know nothing about it. ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য। এটা শুধু আপনার না, আমার মনে হয় আমাদের সবার বাংলাদেশের এবং ইভেন বিশ্ববাসী যারা বাংলাদেশে ইনভেস্ট করেন সবার এটা একটা কোশ্চেন। সো প্রথমত আমি এটা নিয়ে একটু মাইক্রো অ্যানালাইসিস দিক থেকে আমি কিছু পয়েন্ট শেয়ার করেছিলাম স্যার। সেটা হচ্ছে যে স্যার যেটা বলেছেন এবং আমাদের সম্মানিত প্রো ভিসি স্যারও যেটা বলেছেন, সাথে তাজুল সাহেবও যেটা সামারি করলেন, যে আমাদের কনফিডেন্সের জায়গাটা আসলে কেন নষ্ট হয়েছিল, বা আমরা মার্কেটটা এই যে এতদিন ধরে মার্কেটটা ডাউন ছিল, বা এই করোনার সময়ও যে মার্কেটটা ডাউন ছিল, এগুলোর পিছনে কিন্তু স্যার ডেফিনিট কিছু রিজন ছিল। দেয়ার আর সাম সার্টেন রিজনস। তো সেই এখন কোশ্চেন হচ্ছে যে এই রিজন এগুলার এগেনস্টে কি কাজ হবে? এই 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 রিজন গুলার এগেনস্টে কি স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি? সো এইটা হচ্ছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যুস। স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিক থেকে আমি কয়েকটা পয়েন্ট শেয়ার করেছিলাম যে বাংলাদেশের সাথে অন্যান্য কান্ট্রির আসলে আপনি যদি মানে কম্প্যারিজন করেন তাহলে বেশ কিছু স্ট্রাকচারাল গ্যাপ আছে। সো এটা আমাদের গুলজার সাহেব স্যারও বলেছেন রিগার্ডিং দ্য ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে। সো এখানে স্ট্রাকচারাল জায়গাগুলো তো যদি আমরা ঠিক করতে পারি, একটা ইস্যু হচ্ছে যে মানে লিকুইডিটি সিস্টেমটা বা লিকুইডিটি সিনারিওটা কি চেঞ্জ হচ্ছে কিনা। সো এটা কেন খারাপ এবং ভবিষ্যতে এটা কোন দিকে যেতে পারে। দেন এখানে ইনস্টিটিউশনাল হোক, সেটা লোকাল হোক বা ফরেন বিনিয়োগ হোক, সেই পার্টিসিপেশনটা আসলে আসতেছে কিনা। এই জায়গাটাতে যদি একটা কান্ট্রির, একটা ইকোনমিক, একটা মার্কেটে যদি ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন না থাকে, হাউ অ্যাজ এ ধরেন ইনভেস্টর হিসেবে যে কেউ এখান থেকে এই মার্কেট থেকে কিভাবে একটা গ্রোথ আশা করতে পারে। সো ওই স্ট্রাকচারটা ঠিক করার জন্য উই মাস্ট গিভ সাম টাইম টু দ্য মার্কেট। এখন করোনার সময় স্যার পৃথিবীর অনেক শেয়ার মার্কেট ব্যাডলি এফেক্টেড হয়েছে, বাংলাদেশ ইজ নট অ্যান এক্সেপশন। সো কোশ্চেন হচ্ছে যে এই করোনা সিচুয়েশনের পরে এই স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের গুলা নিয়ে বাংলাদেশ কাজ করছে কিনা। এখানে আমার স্ট্রেইট আনসার হচ্ছে, আমি মানে স্যার সরাসরি বলেছি যে আমি দেখছি যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ হচ্ছে। আপনারা দেখেন যে রুলস রেগুলেশন যেগুলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন দেয়ার আর লট অফ সার্কুলার্স কন্টিনিউয়াসলি ওনারা ইস্যু করে গিয়েছেন জাস্ট টু বেনিফিট দ্য আপনারা বড়োয়ার বলেন অথবা ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা এঙ্গেজ হতে চান তাদেরকে সব ধরনের বেনিফিট কিন্তু দেওয়া হয়েছে। ইনসেন্টিভ প্যাকেজ বলেন, স্টিমুলাস প্যাকেজ, ওগুলো দেওয়া হয়েছে। তারপরে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, দে আর ওয়ার্কিং আই উড সে ডে অ্যান্ড নাইট। মানে এই ধরনের হার্ড ইফোর্ট কিন্তু কম্পারেটিভলি খুব কম দেখা যায়, কারণ করোনা সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। এই সিচুয়েশনে ইফোর্ট আগের চেয়ে আমরা কিন্তু অনেক বেশি মানে ইন্টেন্সিভ ইফোর্ট এখন দেখছি। সো এই স্ট্রাকচারাল এঙ্গেজমেন্টের কারণে ইনস্টিটিউশন বলেন বা যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হোক, লিকুইডিটি সিচুয়েশন যদি ইমপ্রুভ করার একটা জায়গা থাকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও যদি মানে পার্টিসিপেশনটা বাড়ে, ডেফিনেটলি মানে যে কোনো বিনিয়োগকারী আশা করতে পারে যে অবশ্যই মানে ওভারঅল শুধু শেয়ার মার্কেট না, এটা অল্টারনেটিভ মার্কেট হোক, প্রাইভেট ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটাল অথবা বন্ড মার্কেট হোক, সুকুকের কথা বলেছে আমাদের সম্মানিত স্যার। ডেফিনেটলি এখানে যদি পার্টিসিপেশন থাকে, পার্টিসিপেশন ইজ দ্য কি। পার্টিসিপেশনটা আমরা যদি এনশিওর করতে পারি, there is a lot of opportunity. আমি স্যার আমার বক্তব্যের আগে বলেছিলাম যে আমাদের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও বলেন বা আমাদের যে এঙ্গেজমেন্ট, দিস পার্সেন্টেজ ইজ ভেরি ভেরি লো। সো লেস দেন 20% আপনি যদি অন্য কান্ট্রির সাথে কম্পেয়ার করে দেখেন, অ্যাবনর্মালি লো। এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে এখান থেকে আমাদের 20 থেকে 30, 40, 50-তে যাওয়ার চান্স আছে। সো ইন দ্য নেক্সট 5 to 10 ইয়ার্সে আমাদের এই রেশিওটা যদি ধরেন 30 থেকে 50%-এ চলে যায়, হোয়াট উইল হ্যাপেন টু দ্য মার্কেট? আই থিঙ্ক এভরিওয়ান হ্যাভ দ্য আনসার অলরেডি। আমার মনে হয় যে গুলজার স্যারও মনে হয় কিছু বলতে চান, বা স্যারের কাছ থেকেও হয়তো আমরা কিছু ইনসাইটসফুল কিছু কথাবার্তা জানতে পারি শেয়ার মার্কেট নিয়ে। স্যার যদি কিছু বলেন, গুলজার নবী স্যার। জি স্যার, থ্যাংক ইউ। You are at the Bangladesh Bank, so we might be hearing more from you. স্যার আমাকে শোনা যায়? জি জি, শুনতে পাচ্ছি আপনাকে। আমরা আমার অনেকগুলি আর্টিকেল আছে। তারপর প্রথম আর্টিকেলই হলো ক্যাপিটাল মার্কেট নিয়ে। এটা 1998 সালে ফার্স্ট পাবলিশড হয়। তখন ক্যাপিটাল মার্কেট নিয়ে শুধু আমার সদ্য শিক্ষক আবু আহমেদ লিখতেন। হ্যাঁ, ওনার দেখা দেখি আমি এটা সাহস করে লিখে ফেললাম। ওখানে যে
এই যে কোভিডের আগে ক্যাপিটাল মার্কেটের যে অবস্থা, কোভিডের আগে কিন্তু খারাপ ছিল, কোভিড আসার পরে একটু আরাম হয়েছে। কিন্তু দুঃখজনক হলো কোভিডের সময় আমাদের ক্যাপিটাল মার্কেট বন্ধ ছিল, অথচ আমরা জানতাম যে ক্যাপিটাল মার্কেট তো অনলাইন মার্কেট, সবসময় চালু থাকে। কিন্তু দুঃখজনক হলো কোভিডের সময় আমাদের ক্যাপিটাল মার্কেট 2 মাস বন্ধ ছিল, যেটা একেবারে একটা অমার্জনীয় অপরাধ। এটা আমি বলবো অপরাধ, এবং এই জন্য দায়ী হলো তারা ক্যাপিটাল মার্কেটের ডিএসসি সিএসসি সবাই এই জন্য দায়ী। আপনি কেন অটোমেশন করেন না? এটা এটা তো সবসময় মার্কেট চালু থাকবে। কোভিডের সময় এই পরিষদের ব্যাংক কিন্তু কখনোই বন্ধ হয় না, ব্যাংক কিন্তু চালু 24 আওয়ার চালু, তো ক্যাপিটাল মার্কেট বন্ধ। এটা একটা বিরাট একটা লুপ হোল ছিল আমাদের। আর একটা হলো যে আমাদের ইসের অভাব, সিকিউরিটিজ, ভালো সিকিউরিটিজ অভাব, কোম্পানির অভাব। আমি আগেই বলেছি যে আমি এদের সুকুক নিয়ে কাজ করছি এবং সুকুক লেখা অলরেডি আছে আমার। আর এই সুকুকটা যদি আমরা ইস্যু করতে পারি ঠিক মতো, আমি মনে করি সুকুক কি আনতে পারি, ক্যাপিটাল মার্কেট দান করবে। এবং অলরেডি এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে মোর দেন ডজন কোম্পানি সুকুক ইস্যু করার জন্য অলরেডি অ্যাপ্লাই করেছে। এর মধ্যে সামিট গ্রুপ, এসিআই গ্রুপ, তারপরে আমার আরএফএল প্রাণ গ্রুপ, এটা কিন্তু অলরেডি অপেক্ষা করছে। এবং আমার কাছেও 7-8 জন ঘোরাঘুরি করতেছে হাউ টু ক্যান ইস্যু। ওকে, আমরা যদি এই সুকুকটাকে আমরা হাইলাইট করতে পারতাম, জি, একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি মনে করি এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট চাঙ্গা করা সম্ভব, একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে। কিন্তু আমাদেরকে ওই সিদ্ধান্ত নিতে হবে। আমাকে যদি 6 মাস বসে এটা পারমিশন 6 মাস লাগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, তো আমার সুবিধা কিছু হবে না। আমাকে এদের রোড ম্যাপ করতে হবে, টাইম করতে পারলে আমরা ইনশাল্লাহ, আমি আশাবাদী, হোপফুল যে আসলে এটা আমাদের বুঝতে হবে যে ব্যাংক হলো আসলে মানি মার্কেট পার্ট, আমাদের বুঝতে হবে আমাদের। আর ক্যাপিটাল মার্কেট হলো লং টার্ম ফাইন্যান্স করে, আর ব্যাংকের দায়িত্ব হলো শর্ট টার্ম ফাইন্যান্স, মানি মার্কেট। কিন্তু আমরা এই লং টার্ম দায়িত্ব মানি মার্কেট মানে ক্যাপিটাল মার্কেট ব্যাংকগুলোকে দিয়ে দিচ্ছি। এর ফলে ব্যাংকের ডিফল্ট লোন বাড়তেছে, কারণ ব্যাংকগুলো নেওয়া হলো স্বল্পমেয়াদী ফান্ড, এটা নিয়ে সে দীর্ঘমেয়াদী মানে ফান্ডিং করতেছে। এর ফলে এই ডিফল্ট লোন বাড়তেছে। আমরা যদি ক্যাপিটাল মার্কেটকে চাঙ্গা করতে পারি, ব্যাংকের উপর চাপ কমবে। ব্যাংকের কাজ হলো স্বল্পমেয়াদী ইনস্ট্রুমেন্ট, ট্রেড ফাইন্যান্স, ওয়ার্কিং ক্যাপিটাল, আর ক্যাপিটাল মার্কেট করবে আমাদের লং টার্ম ফাইন্যান্স, যার ফলে আমাদের এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, অবকাঠামো উন্নয়ন হবে, অ্যাসেটটা। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ফকির, আমি কি আরেকটা ছোট্ট প্রশ্ন করতে পারি? বিকজ আমি আমাদের লার্নেড স্পিকার যারা আছেন তাদের কাছ থেকে আমি জানতে চাই, অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম, I am very much interested to know the role of Islamic banking in the development of capital markets. আমি এটা নিয়ে স্যার রিসার্চ করছে, এটা স্যার ভালো করে বলতে পারবেন। আমি আমার এক্সপেরিয়েন্স একটু বলি। আমি অনেক আগে আফটার মাই রিটায়ারমেন্ট আমি একটু সামান্য একটা অ্যামাউন্ট পেয়েছিলাম, বিকজ আই হ্যাড ডিসকন্টিনিউশন ইন মাই জব। তো সেই টাকাটা আমি ইসলামী ব্যাংকে রাখলাম। ওরা কি যে মুদারাবা কি যেন বলে, মুদারাবা 5 বছর না 6 বছরে রাখলাম। তো রাখার পরে 1 বছর পরে আমার কিছু টাকা দরকার হলো। আমি বললাম যে রিকোয়েস্ট করলাম, দেখুন এই যে আপনাদের এখানে আমি 7 লাখ টাকা রেখেছি, এর এগেনস্টে কি আপনারা আমাকে 2 লাখ টাকা লোন দিতে পারেন? তো ম্যানেজার সাহেব, হ্যাঁ স্যার পারা যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে উনি আমাকে ওনার অ্যাসিস্ট্যান্টের কাছে পাঠালেন। অ্যাসিস্ট্যান্ট শুনে বললেন, স্যার আপনার তো এই মুদারাবার অ্যাকাউন্টের এগেনস্টে তো লোন দেওয়া যাবে না। আমি কেন ভাই? না, এটা কোনো সিস্টেম নাই। আমি সে কথা তো আপনি তো প্রথমে আমাকে বলতে পারতেন যখন আমি টাকা ইনভেস্ট করছি, যে আপনি কিন্তু ইউ আর রানিং ইনটু রিস্ক, আপনি যে হঠাৎ করে টাকা লাগে তাহলে কিন্তু এটা আপনি পাবেন না। এবং বিশ্বাস করুন, আমি 1 বছর শেষ হবার বোধহয় 10-15 দিন আগে আমার টাকার দরকার হয়েছিল। তা আমি বললাম, তাহলে আমি কি করব? স্যার আপনি টাকা নিতে পারেন, বাট ইউ গেট নো বেনিফিট আউট অফ দিস। তো আমি 2 লাখ টাকা তুললাম 7 লাখ টাকা থেকে, এই 5 লাখ টাকা থাকলো। তো এই 2 লাখ টাকার 1 পয়সা বেনিফিট তারা আমাকে দিল না। তো এই কথাগুলো বলে আমার আপনাদের জানাতে চাচ্ছি, ইসলামিক ব্যাংকিং এর আমার মনে হয় দিস আর দ্য নেগেটিভ পয়েন্টস উই আর হ্যাভিং। কারণ
আমি এরপরে ইসলামী ব্যাংকের এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম কেন এটা করলেন আপনারা? আপনারা আমাদের বলতে পারতেন যে ঠিক আছে লোক জেন্টলম্যান, আপনি যদি এটা ইনভেস্ট করতে চান তাহলে এখানে কিন্তু আপনি লোন ফোন পাবেন না। তো এই জিনিসগুলো আমার মনে হয় ইসলামী ব্যাংকিং এর কতগুলো ইম্পেডিমেন্টস আছে যেটা দে শুড টেক কেয়ার। আর যাক, সেটা আমার ব্যক্তিগত সমস্যা, সেটা হতে পারে। তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি প্রেজেন্ট সিচুয়েশনে ইসলামী ব্যাংকিং এর রোল ইন ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কি? ইজ ইট পজিটিভ অর জিরো অর নেগেটিভ? না তো স্যার, এটা তো পজিটিভ। নবীন স্যার, আপনার কাছেই শুনি, বিকজ ইউ আর ইন দি বাংলাদেশ ব্যাংক, ইউ আর কন্ট্রোলিং দি ফাইন্যান্সিয়াল মার্কেট। তো আপনারা একটু আমাদের একটু জানান একটু স্যার, কারণ আমরা একটু অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম আমরা কিন্তু সত্যি চাই, বুঝছেন, যে আমাদের ইসলামী ব্যাংকে হোক এই যে সুদে টাকা পয়সা দিচ্ছি সেটা নিয়ে আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে সুদ যেটাকে বলছি আমরা, এটা কিন্তু আসলে সুদ বলে আমি মনে করি না। কারণ আমার যখন টাকাটা 1 বছর খাটালাম আপনার ব্যাংকে থাকলো, এই 1 বছরে তখন অনেক কিছু নষ্ট হচ্ছে, আবার ডিভ্যালুয়েশন অফ মানি হচ্ছে, তারপরে আরো অনেক ফ্যাক্টর আছে। তাতে করে আমি যে চিন্তা করে গুজানবীর কাছ থেকে গুজানবী স্যারের কাছ থেকে আমরা স্যার আমাদের একটু অল্প সময় দেন। হ্যাঁ, আমি যে সত্যি টু বি ভেরি অনেস্ট, আমি চাই আমার দেশে ইসলামিক ব্যাংকিং ফ্লারিশ করুক, এবং আমরা যারা নামাজ কালাম পড়ি তারা তো এই সুদ নিয়ে, যদিও এই সুদটাকে আমি সুদ মনে করি না, সুদ যদিও 10% দেয়, এই 10% তো পুরোপুরি খেয়ে যায় আমার ইনফ্লেশন, ডিভ্যালুয়েশন, আদার ফ্যাক্টরস। হ্যাঁ, তো এই ব্যাপারে নবী স্যার আপনার কাছ থেকে শুনতে চাই একটু, আপনি একটু কাইন্ডলি কিছু স্যার একটু সংক্ষিপ্ত বাংলাদেশের অর্থনীতিতে বা ফিনান্সিয়াল মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটে ইসলামিক ব্যাংকিং এর অবদান তো অবশ্যই পজিটিভ। কারণ ফর ইউর ইনফরমেশন, আমাদের যে টার্ম লেন্ডিং মানে আমরা যে শিল্পায়নে লোন দেই যে দীর্ঘমেয়াদী, ইসলামী ব্যাংকের ভূমিকা শীর্ষে, এখন ওরাই সবচেয়ে বেশি লোন দেয়। এবং ফর ইউর আরো ইনফরমেশন, আমাদের যে অটোরাইজ মিলগুলি আছে, অটোরাইজ আপনার বিশেষ করে উত্তরবঙ্গে অটোরাইজ যে মিলগুলি আছে এর সিংহভাগ ফাইন্যান্স ইসলামী ব্যাংক, সিংহভাগ। এরপরে আমাদের আরএমজি সেক্টরে ইসলামী ব্যাংকের অবদান 1/3 আরএমজি সেক্টর। আচ্ছা, মানে এরপরে আসেন আমাদের রেমিটেন্স, আমরা যে রেমিটেন্স আনি এর 35% ইসলামী ব্যাংক নিয়ে আসে, 35%। আচ্ছা আচ্ছা, আপনাদের পজিটিভ। ইসলামী ব্যাংকের দুর্বলতা কিছু আছে, এর মূল কারণ হলো যে আমাদের সেন্ট্রাল শরিয়া বোর্ড নাই। আমরা যে শরিয়া পরিকল্পনা হয় কি না এটা দেখবার জন্য একটা রেফারি দরকার, রেফারি তো নাই। জি, ইউ আর রাইট, রেফারি দরকার আমাদের, রেফারি তো নাই। যে আপনার যে সমস্যা হয়েছে আপনি তো কমপ্লেন করবেন, এই কমপ্লেন করবেন কোথায়? জায়গা তো নাই। জি 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 জি, কমপ্লেন করলে এটার মানে একটা ডিস্ট্রিবিউশন দূর করা যেত। তারপর একটা হলো যে সেপারেট ল নাই, আমার সেপারেট ল লাগবে। এখন বাংলাদেশ ব্যাংকের সুদী ব্যাংকের যে আইন, ইসলামী ব্যাংকের কোনো একই আইন, কিন্তু হবে না। ইউ আর রাইট। তবে একটা জিনিস আপনার কাছে আমি জানতে চাই স্যার, ইসলামী ব্যাংক তো তারা ইনভেস্ট করবে, ধরেন সে আমাকে টাকা দেবে, ওকে আই এম গিভিং ইউ মানি, আপনি ইনভেস্ট করেন, আপনি এই পরিমাণে আমাকে লাভ দেবেন, ইজ ইট সামথিং লাইক দ্যাট? অথবা তারা ছেড়ে দেয় যে ভাই আপনি যা প্রফিট করবেন তার এত % আমাকে দেবেন, তাহলে তো আমি কথা বলেই বলবো এট দি এন্ড অফ দি ইনভেস্টমেন্ট পিরিয়ড আমি বললাম ভাই আমার কোনো লাভই হয় নাই, আমি পুরো লস। তো এখন সেক্ষেত্রে তো ইসলাম ব্যাংক উইল বি ইন বিগ প্রবলেম। এগুলো হাউ দে ইনশিওর দিস থিংস? না, আপনি যেটা বলছেন যে পার্টনারশিপ বেসিসে বিনিয়োগের ব্যবস্থা, আসলে জি 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 জি, পার্টনারশিপ যেটা মুদারা বা মুশারাকা যেটা আছে, এখানে বিনিয়োগের পরিমাণ বিলো 2%, অনলি বিলো 2%। কারণ আমাদের চরিত্র তো ভালো না। কিছু লাভ হয়নি আমার। জি জি, মুদারা বা মুশারাকা যেটা আছে বিনিয়োগ, এটা অনলি 2%। তো বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড কম। আচ্ছা, এখন আপনাদের যে আছে, অর্থাৎ ওই যে ক্যাপিটাল মার্কেট লোক বসে আছে, আসলে ইসলামিক ব্যাংক আসলে ইকুইটি বেস, পার্টনারশিপ বেস, কিন্তু আমাদের চরিত্র তো ভালো না। আমরা তো এই পার্টনারশিপ বেসে দিতে পারছি না, ফলে আমরা ডেট বেস মানে সুদের কাছাকাছি আছি। আচ্ছা আচ্ছা, ওকে, আমাদের বড় একজন স্কলার বলছে। আচ্ছা আচ্ছা, স্যার এখানে আমাদের ডিসকাশন
এক মিনিট পর ছেড়ে দিচ্ছি। আমাদের ডিসকাশন গুলো এত বেশি প্রোডাক্টিভ হচ্ছে যে স্যার আমরা আসলে আমাদের সময় এগুলো আমরা মনে রাখতে পারছি না। আর মাশাআল্লাহ সবগুলো ইনফরমেশন খুব ভালোভাবে আসছে। আমাদের মনে হয় ডিসকাশন ওকে আরো মোর আমার মনে হয় তাজুল সময় অনেক চলে গেছে। I again thank my learned speakers for their valuable contribution এবং আমি চাই আমার ছাত্ররা তারা এগুলো পার্টিসিপেট করুক, শুনুক, তাহলে তাদের আমার মনে হয় জব মার্কেটের চ্যালেঞ্জও তারা অ্যাকসেপ্ট করতে পারবে। এবং এই যে মূল্যবান কথাগুলো আমাদের লার্নেড স্পিকার বলেছেন, যারা দুজনে বলেছেন, সেগুলো তাদের জানা দরকার। কারণ আজকাল তো ডাইনামিক ওয়ার্ল্ড, সেখানে সবকিছু বইতে সবকিছু যে পাওয়া যাবে এমন তো কথা নেই, অনেক কিছু আমরা আউটসাইড থেকেও শিখতে হবে আমাদের। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ, বিজনেস স্কুল, থ্যাংকস ফর অ্যারেঞ্জিং দিস সেমিনার and my learned distinguished speakers, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা মূল্যবান সময় আমাদের দিয়েছেন। এনিওয়ে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম টু অল অফ ইউ। তাজুল, তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। ওকে স্যার, আমি অনেক ধন্যবাদ দিব আমি ভাইস চ্যান্সেলর স্যারকে, প্রো ভাইস চ্যান্সেলর স্যারকে। স্যাররা মানে অনেকখানি সময় আমাদের সাথে ছিলেন, তাদের ভ্যালুয়েবল টাইম থেকে আমাদের শেয়ার করে দিয়েছেন। I wanted to know from the learned speakers about the potential of the development of financial market. Thank you. এবং হ্যাঁ, সেই কারণেই আমি আমাদের এই প্রোগ্রামে গুলজার নবী স্যার এবং নুরুল হাই স্যার দুজনকে খুব রিসোর্সফুল দুজন পারসনকে পেয়েছি। Exactly. এবং আমার মনে হয় যে আজকের এই প্রোগ্রাম arranging their services for us. তাজুল, আমার একটা প্রশ্ন নুরুল হাই সাহেবের কাছে, তুমি ক্লোজ করার আগে আমি বলতে চাচ্ছি। স্যার, এখন স্যারের কাছে আমরা এমনি যাবনি, এখন জিজ্ঞাসা পয়েন্ট অলরেডি। না, এটা একাডেমিক প্রশ্ন জরুরি, ছাত্রদের জন্য জরুরি, তাজুলের জন্য। আচ্ছা, ঠিক আছে। স্যার যখন বলছেন যে জরুরি, তাই না? হ্যাঁ, বলুন। উনি অ্যানালাইটিক্যাল ইয়েটা হাই সাহেবের কাছে আমার প্রশ্নটা, যে নুরুল হাই সাহেব যে উনি বলছেন স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট। এখন আমি বলতেছিলাম যে যেটা চাচ্ছি এটা কি মডেল বেসড? এক, দুই হইলো যে মডেল বেসড হইলে আমার তাজুলের কাছে যে আমরা কি আসলে এই মডেলিং পড়াই কিনা, সিলেবাসে আছে কিনা। যদি না থাকে তাইলে আমি বলবো যে নুরুল হাই সাহেব সাজেশন দিতে পারে আমাদের কিভাবে এটাকে ইনকর্পোরেট করা যায় বা করা উচিত কিনা। উচিত তো, ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপ করবে উইদাউট এনি মডেলিং, এটা তো আমার কাছে। আমি ওটা এক্সপার্টের থেকে শুনতে চাই স্যার, বলুন। হ্যাঁ, বলো তাজুল, বলো। প্রথমত স্যার আপনাকে ধন্যবাদ আপনার কোশ্চেনটার জন্য। আমি অনেক পার্সোনাল বেসিস আমি হয়তো স্যারকে চিনি, তাজুল সাহেবকে চিনি। হি ইজ এ ভেরি গুড রিসোর্স পারসন ফর এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। এবং আমি যেটা জানি যে ডেফিনেটলি এই যে মার্কেট বলেন অথবা যে ইউনিভার্সিটি আমাদের যে সিস্টেমটা আছে, স্যার আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, বা আমি যেটা দেখেছি ফ্রম মাই লং ক্যারিয়ার, সেলফ ডেভেলপমেন্টের আসলে কোনো বিকল্প নাই। একটা ইউনিভার্সিটি আপনাকে হয়তো মানে ফাইন্যান্সিয়াল মডেল যেটা তাজুল সাহেব হয়তো ওনার ক্লাসে উনি দেখাচ্ছেন, তারপরে বই থেকে আমরা বসে রেভিনিউ ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করা শিখছি, দ্যাটস ফাইন। কিন্তু আমি আমার ডেস্কে বসে নিজের ফাইন্যান্সিয়াল আমাকে রিসোর্সফুল করার জন্য আমি নিজেকে কতটুকু টাইম দিলাম, দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট থিং। সো আমি আপনারা যদি দেখেন স্যার, মানে আমি জাস্ট একটু একটা মিনিট বলি যে আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ডে যারা র্যাঙ্কিং এর নাম্বার টপ 10 এ আছে, হোয়াট হার্ভার্ডের স্টুডেন্টরা কি করে, হোয়াট দ্য অক্সফোর্ড স্টুডেন্টস তারা কি করে, তাদের কি সবকিছু তাদের টিচাররা কি শেখায় দেয়? আমি তো মনে করি ডেফিনেটলি, আমি ঢাকা ভার্সিটি বা আইবিএ থেকে পড়াশোনা করেছি, আমাদের ক্লাসরুম বা আমাদের টিচাররা দে হ্যাভ টট এ লট, এবং প্রাইভেট ইউনিভার্সিটির যে কারিকুলাম দিজ আর ভেরি স্ট্রং। কিন্তু কি ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা টপ ইউনিভার্সিটি গ্রাজুয়েট যারা, তারা কিন্তু নিজেদেরকে সেলফ ডেভেলপমেন্ট করার জন্য এই এক্সেল বলেন বা এই মডেলিং বলেন, এগুলো কিন্তু সব এখন মানে অনলাইনে কিন্তু অ্যাভেলেবল। সো এগুলা বইয়ের পাশাপাশি যদি নিজে ডেস্কে বসে কেউ যদি অ্যানালাইসিস না করে, কম্পিউটারে শুধু সোশ্যাল মিডিয়ার পিছনে সময় না দিয়ে যদি একটু এক্সেল বা কোনো ফাইন্যান্সিয়াল টুল নিজে যদি বোঝার চেষ্টা করে,
নিজেকে নিজে সময় না দিলে মানে পৃথিবীর কেউ আসলে এই জায়গাটাতে হেল্প করতে পারবে না, নোবডি, নট ইভেন দ্য হার্ভার্ড প্রফেসর। সো দ্যাটস মাই ওন সাজেশন স্যার। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার বিজনেস স্কুলে আমরা ডেফিনেটলি স্টুডেন্টদেরকে হেল্প করছি ফাইন্যান্সিয়াল মডেলিং নিয়ে শেখার জন্য, বাট আমাদের আসলে সময় এবং আমাদের এই যেটা নুরুল হাই স্যার বললেন যে আসলে ওই ক্লাস কেন্দ্রিক লেখাপড়া বা শিক্ষার চাইতে নিজেকে সময় দিয়ে লার্নিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেটা প্র্যাকটিস চালু করতে হবে। সেটার জন্য কম্পিটিটিভ বিভিন্ন যে কম্পিটিশন গুলো আছে সেগুলোতে স্টুডেন্টদেরকে এনগেজ হওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। তো সেগুলো স্যার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের পাশে পেলে। তো আজকের প্রোগ্রামে আসলে সবাইকে নিয়ে আমরা খুব ফ্রুটফুল একটা ডিসকাশন করতে পেরেছি আমি মনে করি, এবং সেখান থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি। তবে এই ফাইন্যান্সিয়াল মার্কেট ডিসকাশন অনেক অনেক ডিটেইলড এবং অনেক বড়, সেটা একটা ওয়েবিনারে কমপ্লিট করা সম্ভব না। তারপরে আমরা এখান থেকে যেখানে আমরা পৌঁছেছি, যে ইনফরমেশন গুলো নিয়ে আমাদের কাজে লাগানোর মতো ইনফরমেশন পেয়েছি, সেগুলো থেকে হয়তো আমরা ভবিষ্যতে আরো কয়েকটা ওয়েবিনার করতে পারি আমাদের রিসোর্স পার্সনদের নিয়ে ওনাদের কনভিনিয়েন্ট টাইমে। খুব ভ্যালুয়েবল টাইম ওনারা আমাদের সাথে শেয়ার করেছেন। আমি এই জন্য গুলজার নবী স্যার, নুরুল হাই স্যার দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তাদের ব্যস্ততার সময়গুলোর মাঝখান থেকে আমাদেরকে সময় ম্যানেজ করে দিয়েছেন। আর আপনাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সের খুব অল্প একটুই আমরা মনে হয় আমরা পেতে পেরেছি, কারণ আপনাদেরকে আরো অনেক বেশি সময় বা বেশি প্রোগ্রামে এনগেজ করতে পারলে হয়তো আমাদের স্টুডেন্টরা আরো বেশি উপকৃত হবে, আমরাও অনেক কিছু জানতে পারবো। তো আমাদের এই দুজন রিসোর্স পার্সন কিনোট স্পিকারকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদের সময়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আমার কলিগস যারা আমাদের সাথে ছিলেন প্যানেল ডিসকাশন মেম্বার হিসেবে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা ভবিষ্যতে আরো এরকম ফ্রুটফুল ডিসকাশন আমরা ওয়েবিনার করতে পারবো। আপনার আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই ওয়েবিনারটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি। আল্লাহ হাফেজ।